আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা এখন 6 অধ্যায়ের উপর ক্লাস নিব। একটু আগেই তোমার 2 ঘন্টা আগেই ক্লাস নিয়েছিলাম হচ্ছে অধ্যায় 4 এবং অধ্যায় 5। তো এখন হচ্ছে আমরা অধ্যায় 6 এর উপর ক্লাস নিব। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা, যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কিনা একটু জানাই দিবা, যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। একটু আমাকে বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখো হচ্ছে আমি কি লাইভে আছি? হ্যাঁ, লাইভে আছি। কথা হচ্ছে আমরা আজকে এই 6 অধ্যায়টা কভার করবো। 6 অধ্যায় থেকে কমপক্ষে কিন্তু কখন কি আসবে বলছিলাম যে থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা এই যে 6 অধ্যায়, দেখো এই 6 অধ্যায় থেকে আমাদের কমপক্ষে ভাই 2 থেকে 3টা সিকিউ আসবেই। 2 থেকে 3টা সিকিউ মাস্ট আসবে এই অধ্যায় থেকে। তো আসলে কিন্তু অধ্যায় গুরুত্বপূর্ণ আছে। তো আমরা আজকে চেষ্টা করবো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লোজ করা, কারণ রাতও হয়েছে। বা 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা নিব, কোনো সমস্যা নেই। বাট তোমাদেরকে ক্লাসে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা লাগবে, ঠিক আছে? আমাদের সাথে জয়েন করছে পাপিয়া, জয়েন লিমা আনোয়ার, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে এখন 6 অধ্যায়টা চেষ্টা করবো পুরোটা কভার করার। যেমন 3 অধ্যায় আমরা পড়ছিলাম, 3 অধ্যায় থেকে 2 থেকে 3টা সিকিউ আসতে পারে 3 অধ্যায়। ঠিক তেমনি হচ্ছে 6 অধ্যায় থেকে আমাদের হচ্ছে 2 থেকে 3টা সিকিউ আসতে পারে, এবং এমসিকিউ এখান থেকে বেশি আসবে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা, পরীক্ষা যখন দিবা, যে এমসিকিউ এর ক্ষেত্রে ওটার মতো এমসিকিউ পাবা, 10+ এমসিকিউ পাবা। তো অধ্যায়টা আসলে ক্রুশিয়াল একটা অধ্যায়। তো ক্লাসটা কি গ্রুপে শেয়ার করছে সবগুলো? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। আজকে ক্লাস সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব। দরকার হলে পরে তোমরা ডিলিট করে টাইম লাইন থেকে, বাট এখন আপাতত ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। দ্রুত শুরু করতে হবে এখনই। ওকে, আমাদের সাথে জয়েন করছে মুন্না, জয়েন করছে মাঝহার, জয়েন করছে রিদি, রিমন। ওকে, তোমরা খানা পিনা নিয়ে বসছো তো, নাহলে পরবর্তী দেখা যাবে তোমরা খানা পিনা করতে চলে গেছো, ক্লাসে নাই। ওকে, আমি ক্লাসটা একটু দিয়ে ফেলি। ক্লাসটা একটু ব্যাচগুলোতে দিয়ে ফেলি, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে এখন শুরু করা যায়। ওকে, আমার ফোন হ্যাং করতেছে। যাই হোক, আমরা এখন ঠিকঠাক শুরু করব, ঠিক আছে? তো যে কথা বলছিলাম, 6 অধ্যায়টা একটু জাস্ট সময় নিয়ে শেষ করতে হবে, কারণ 6 অধ্যায়টা একটু বড় একটা অধ্যায়। তো শুরু করা যাক। যে আমাদের 6 অধ্যায়ের নাম হচ্ছে অবরোহ অনুমান। তো জাস্ট আমরা একটু আগে হচ্ছে আমরা 6 অধ্যায়ের 4 অধ্যায় এবং 5 অধ্যায় পড়ছিলাম। তো ওখানে আমরা 5 অধ্যায়ে যে অবরোহ অনুমান যে 2 প্রকার ছিল, আরোহ অবরোহ, তো সেখানে কিন্তু খেয়াল করছিলাম যে একটা হচ্ছে আরোহ অবরোহ। সেই অবরোহ অনুমানের প্রকারভেদটা আমরা এ টু জেড পড়বো, কারণ এখান থেকে আমাদের কয়েকটা টার্মে কোশ্চেন আসতে পারে। আমি সেটা একটু তোমাদেরকে বলি যে কেমন কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এই মাধ্যম অমাধ্যম যেটা পাচ্ছি না আমরা, এই মাধ্যম অমাধ্যম থেকে একটা কোশ্চেন আসতে পারে, যে মাধ্যম এবং অমাধ্যম। এটা মনে করো, এটার একটা উদাহরণ দিল, এটা একটা উদাহরণ দিল, 2টা উদাহরণ দিয়ে আমাদের গঘায় কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে কোনটা মাধ্যম কোনটা অমাধ্যম। এইগুলো এরকম কোশ্চেন আসলে খুব ইজি হবে। বাট যদি আসে মনে করো যে অমাধ্যম অনুমান, যে আমাদের 3 প্রকার আছে বইতে, এই 3 প্রকার থেকে কোশ্চেন আসবে। মানে কোশ্চেন আসার টপিক অনেক তোমরা বোঝোই না ভাই কি আসবে। একটা হচ্ছে আবর্তন, এখান থেকে কোশ্চেন প্রতিবারই আসে সিকিউ। তারপর আরেকটা হচ্ছে প্রতিবর্তন।
প্রতিবর্তন। আমরা এই দুইটা জিনিস আজকে এখন ক্লাসে ক্লিয়ার করব। এই আবর্তন আর প্রতিবর্তন, এই দুটো জিনিস ক্লিয়ার করলে ভাই তোমার 1 থেকে 2টা সিকিউ এই টপিক থেকে হয়ে যাবে। আবর্তন প্রতিবর্তন বুঝলে, ঠিক আছে? আবর্তন প্রতিবর্তন খুবই সহজ জিনিস কিন্তু, তো এটা যদি আমরা বুঝি তো খুবই সহজে আমরা পারবো মানে এটা করতে, ঠিক আছে? তো দেখো আবর্তনটা কি আমাদের বুঝতে হবে, দেন প্রতিবর্তনটা কি। আমি সংজ্ঞা, নিয়ম প্লাস হচ্ছে এটার ছকটা ক্লিয়ারলি শেষ করব, তাহলে হচ্ছে আমাদের সমস্যা থাকবে না আশা করি। তো আমাদের পেইড ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ, রিপিট ব্যাচে ছিল, দেখে ভালো লাগতেছে এখন বাচ্চারা যে ক্লাসে করতে আসছে। তো শুরু করা যাক, আশা করি বুঝতে পারছো। এবং আরেকটা টপিক যেখান থেকে কোশ্চেন হবেই সেটা হচ্ছে সহানুমান। সহানুমান, এই 3টা টপিক ভাই, এই 3টা জিনিসই আমি পড়াবো, এর বাইরে কিছু পড়াবো না। আর এই 2টা জিনিস একটু আলোচনা করবো, তাহলে ওভারঅল কয়টা জিনিস পাইলা। একটু পরে অনেকে বলবে যে ভাইয়া কোথা থেকে সিকিউ আসবে বুঝতেছি না। ভাই এখান থেকে আসতে পারে সিকিউ, এই 2টা টপিক। আর এই 3টা টপিকের কথা বললাম যে একটা আবর্তন, প্রতিবর্তন আর সহানুমান, এই 3টা থেকে মনে করো এই 3টা হচ্ছে সিকিউ এর টপিক। তো এখান থেকেই কোশ্চেন আসবে যা আসার, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? তো শুরু করা যাক। আমরা বললাম হচ্ছে মাধ্যম, যে অবরোহ অনুমানকে যদি ভাগ করি আমরা তাহলে 2টা আমরা পাবো, একটা হচ্ছে মাধ্যম, একটা হচ্ছে অমাধ্যম। মনে রাখবো অমাধ্যম মানে হচ্ছে এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে। অমাধ্যম মানে হচ্ছে এই যে অবরোহ অনুমানের প্রকারভেদটা করা হয়েছে কিসের ভিত্তিতে জানো তোমরা? এটার মানে প্রকারভেদটা আসে কিভাবে? এটা হচ্ছে আসছে আমাদের আশ্রয় বাক্যের উপর। কারণ হচ্ছে এই যে অবরোহ অনুমানের যে 2টা মাধ্যম অমাধ্যম, এই 2টার ভাগটা আসছে হচ্ছে আশ্রয় বাক্যের উপর। আশ্রয় বাক্যের মানে একটা হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে। দেখো যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলবে। মানে একটি মাত্র আশ্রয় বাক্য, খেয়াল করো সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত মানুষ, এটা একটা আশ্রয় বাক্য, সেখান থেকে মানে সিদ্ধান্ত আসতেছে কিছু উচ্চশিক্ষিত মানুষ হন অধ্যাপক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান। আর মাধ্যম মানে হচ্ছে যেখানে একটির বেশি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে। তো যেখানে হচ্ছে যে অবরোহ মানে একাধিক আশ্রয় বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে, মানে একাধিক থাকবে, মনে করো অনেকগুলো ভাই বোন থেকে মানে হচ্ছে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হবে ওদের মধ্যে। তো একাধিক আশ্রয় বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হলে তাকে বলবো হচ্ছে মাধ্যম। মাধ্যম মানে হচ্ছে একাধিক আশ্রয় বাক্য, আর অমাধ্যম মানে হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য। জাস্ট এই 2টা জিনিস মাথায় রেখিও। অমাধ্যম হলে হচ্ছে ওকে, অমাধ্যম হলে কি হবে? অমাধ্যম হলে হচ্ছে সেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে, আর মাধ্যম হলে হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসবে। আশা করি বুঝতে পারছো এই টপিকটা। এখন জাস্ট কয়েকটা উদাহরণ দেখবো আমরা, উদাহরণ দেখলে আশা করি ক্লিয়ার। যদি আমাদের সিকিউ আসে পারবো তোমরা। খেয়াল করো মাধ্যম বলছে এখানে কি, যে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয়, যেহেতু মানুষ তাহলে সকল দার্শনিক হয় মরণশীল। এই যে 2টা আশ্রয় বাক্য ছিল সেখান থেকে সিদ্ধান্ত আসছে। আর মনে রাখবা ভাই অমাধ্যমক আর মাধ্যমক 2টাতে অবরোহ অনুমান, মানে বেশি থেকে কম ব্যাপক বা সমান ব্যাপক থাকবে, ঠিক আছে? নেট বেঁধে গেছে কেন, নাকি আমার ফোন বেঁধে যাচ্ছে? তোমাদের কি নেটে সমস্যা করতেছে? আমার এখানে তো আমার ফোনেই সমস্যা হচ্ছে দেখতেছি। ভাই সমস্যা হচ্ছে আমার এখানে বাড়তেছে, ওখানে ঠিক আছে, ওখানে বাড়তেছে, আমার এখানে দেখেন তো 2টা মানে 2টার কানেকশনটা ঠিক নাই। ওকে তাহলে বললাম ভাই নেট বাড়তেছে রে। তোমাদের নেট ঠিক আছে? ওকে নেট ঠিক আছে তোমাদের, নাকি নেট সমস্যা করতেছে? নেট বাড়তেছে নাকি বাড়তেছে না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সামিরা। ওকে ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখো আমরা বললাম যে তাহলে মাধ্যমের ক্ষেত্রে আমাদের আশ্রয় বাক্য থাকবে একের বেশি, সে একাধিক আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্কের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত অনুমিত হবে, তখন সেটা হবে আমাদের মাধ্যম। আর অমাধ্যম বললাম একটি মাত্র আশ্রয় বাক্য। ভাই এই 2টা জিনিসের উদাহরণ মনে রাখবো, এখান থেকে অনেক সময় সিকিউ আসতে পারে, ঠিক আছে? তাহলে আমি এটার পরে চলে আসি। তারপর হচ্ছে দেখো আমাদের যে অমাধ্যম অনুমানের কয়েকটা বৈশিষ্ট্য দেখাচ্ছে, আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাবো। অমাধ্যম অনুমান হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি আসবে, এই আশ্রয় বাক্য থেকে অনিবার্য সম্পর্ক থাকবে, এই জাস্ট গতানুগতিক। আমি তারপরে চলে আসি এখানে জিনিসটা, যে অমাধ্যম অনুমানের প্রকারভেদ। অমাধ্যম অনুমানের
প্রকারভেদ। এখানে হচ্ছে অমাধ্য অনুমান আমাদের কয়েক প্রকার অমাধ্য অনুমান আছে, এই যে আবর্তন, প্রতিবর্তন আর প্রতিআবর্তন আছে, এগুলো 10 প্রকার আমাদের বইতে আছে। বাট আমাদের যদি পরীক্ষায়, আমি আরেকটা জিনিস বলি, এমসিকিউ ক্লিয়ার করি, এখানে হচ্ছে 10 প্রকার আছে বইতে, বাট যদি পরীক্ষায় আসে অমাধ্য অনুমান কয় প্রকার, তোমার 3 প্রকার দাগাবা, আবর্তন, প্রতিবর্তন আর প্রতিআবর্তন, ঠিক আছে? যদি 3 অপশনে থাকে তাহলে 3 দাগাতে হবে, আর যদি 10 অপশনে থাকে 3 না থাকে তাহলে 10 দাগাবা এমসিকিউর ক্ষেত্রে। ওকে, তারপর চলে আসি আমাদের এখনই, মানে যারা এতক্ষণ মনোযোগ দিতে পারো না এখন মনোযোগটা দাও, কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। মানে আমাদের হচ্ছে আবর্তন জিনিসটা, কারণ আবর্তন জিনিসটা যদি না বুঝি আমি সৃজনশীল পারবো না, আমি এমসিকিউ পারবো না। কারণ এখান থেকে দেখবা যারা 6 অধ্যায় আগে পড়ছো, আবর্তন থেকে এনাফ কোশ্চেন আসে পরীক্ষায়, এনাফ কোশ্চেন থাকে। তো এই জন্য আমাদের একটু জাস্ট মনোযোগ খেয়াল করতে হবে এখানে, যে আবর্তন আসলে কি, আবর্তনের মানে নিয়মটা, ফ্যাক্ট প্রথম হচ্ছে নিয়মটা আমার মনে রাখতে হবে। যদি নিয়ম না মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমি কিন্তু টোটালি এটা করতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আমি আবর্তনটা কি বুঝি দেখো, দেখো বলছে যে অমাধ্যম অবরোহণ মানে গুণের পরিবর্তন না করে আসল বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হবে। ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হবে, সেটাকে বলবো হচ্ছে আবর্তন। মানে বলছে আমাদের গুণ একই থাকবে, আসল বাক্য গুণের। এখন তোমাদের একটা কথা বলি, গুণের ভিত্তিতে যুক্তিবাক্য কয় প্রকার? গুণের ভিত্তিতে যুক্তিবাক্য বলো তো, গুণের ভিত্তিতে যুক্তিবাক্য কয় প্রকার? গুণের ভিত্তিতে যুক্তিবাক্য আসলে 2 প্রকার, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নর্থক। তো সদর্থক হচ্ছে কি হ্যাঁ বাচক, আর নর্থক মানে হচ্ছে না বাচক, ঠিক আছে? নর্থক মানে হচ্ছে না বাচক। তো হ্যাঁ বাচক আর না বাচক, তাহলে আমাদের বলছে গুণের পরিবর্তন করা যাবে না। তার মানে আমার হচ্ছে যদি আসল বাক্য সদর্থক থাকে সিদ্ধান্ত হবে সদর্থক, আসল বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত হবে সদর্থক, আর আসল বাক্য নর্থক থাকলে সিদ্ধান্ত হবে নর্থক। আমার সংজ্ঞা এটা বলতেছে যে গুণের পরিবর্তন করা যাবে না, আসল বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন। এটা কি বলতেছে একটু খেয়াল করি। আমাদের বলছে মনে করো এটা আশ্রয় বাক্য, ঠিক আছে? আচ্ছা লিখি, আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে? তো 2টা বাক্য আমাদের বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, এটা মানে উদ্দেশ্য, এটা মনে করো বিধেয় আশ্রয় বাক্যের, এটা সিদ্ধান্তের উদ্দেশ্য, এটা হচ্ছে সিদ্ধান্তের বিধেয়, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা উদ্দেশ্য, এটা বিধেয়, আর এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। এখন খেয়াল করো আমাদের বলছে হ্যাঁ, এখন দেখো এখানে বলতেছে যে আমাদের আসল বাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, আর আসল বাক্য বিধেয়পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। আবার খেয়াল করো বলছে আমাদের যে উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন। ন্যায়সঙ্গত মানে হচ্ছে এরকম যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এটা কথা বলছে, এটা এখানে আর এটা এখানে, এটা হচ্ছে ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন। এটা এদিকে, তো এটা এইদিকে, জাস্ট এটা বলছে এটা আসল বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তা আসল বাক্যের উদ্দেশ্য এটা সিদ্ধান্তের গিয়ে বিধেয় হবে, যেটা ছিল এখানে সেটা এখানে চলে যাবে এই অর্থটা, আর যেটা হচ্ছে আসল বাক্যে বিধেয় ছিল সেটা হচ্ছে সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হবে, ঠিক আছে? এখন এই জিনিসটা খেয়াল করো যে সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, তাহলে এখানে বলে শিক্ষিত মানুষটা দেখো উদ্দেশ্য চলে আসছে, আর এই শিক্ষক ছিল উদ্দেশ্য, এটা হচ্ছে এখানে বিধেয় চলে গেছে। তার মানে আমার সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, এটাকে বলছি কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। সকল শিক্ষিত মানুষ হয়, সকল শিক্ষক হয় শিক্ষিত মানুষ, তারা বলছে কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আবর্তনের মানে মূল সংজ্ঞা। মূল সংজ্ঞাটা যদি বুঝি তাহলে আমি ব্যাখ্যা পারবো, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো এটা? ওকে, তারপরে আসি। তাহলে যদি আমরা এখানে দেখি যে আমাদের আবর্তনটা বুঝলাম, এখন আমার আবর্তনের নিয়ম বুঝতে হবে। আমি তোমাদের তো আবর্তনে জাস্ট সংজ্ঞাটা বললাম, এখন আবর্তনের নিয়মটা আসলে এখানে ইনক্লুড করা নাই, আমাকে লিখতে হবে। তোমরা একটু খেয়াল করবা, আবর্তনে আসলে নিয়ম 4টা আছে, মনে রাখবা। আবর্তন বলুক আর প্রতিবর্তন বলুক, প্রত্যেকটা নিয়ম কয়টা? 4টি নিয়ম। প্রত্যেকটা কয়টা নিয়ম? 4টা। তোমরা কি আমাকে বুঝতে পারছো? আমার কথা বলতেও কষ্ট হচ্ছে এখন দেখতেছি। তো যদি বুঝতে না পারো তাও বলিও, তো চেষ্টা করবো বোঝানোর। আর নেট তো ঠিক আছে তোমাদেরকে? হ্যাঁ জি, মানে আমাদের বলছে প্রথমটা হচ্ছে এই আসল বাক্যের, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে? আসল বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে
আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। ঠিক আছে, মানে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য থাকবে সিদ্ধান্তে কে সে বিধেয় হবে, আর আশ্রয় বাক্যের যে বিধেয় ছিল সিদ্ধান্তে কে সে উদ্দেশ্য হবে। ঠিক আছে, আর বলছি গুণ অপরিবর্তিত থাকবে। এখানে যে গুণটা, গুণ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, গুণ অপরিবর্তিত থাকবে, মানে গুণ এখানে চেঞ্জ হবে না, গুণ টোটালি অপরিবর্তিত থাকবে। আর 4 নাম্বার কি বলছিলাম, আমাদের ব্যাপ্যতার কথা আছে এখানে, মানে আশ্রয় বাক্যে যদি কোনো কে আশ্রয় বাক্যের যদি অব্যাপ্য পদ, আশ্রয় বাক্যের, এটা কিন্তু একটু এতটা সহজ না, একটু কঠিন আছে, আবর্তন প্রতিবর্তন কিন্তু একটু কঠিন আছে, যদি তুমি আমরা ভালোভাবে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা বুঝবো না। ঠিক আছে, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম আমাদের মুখস্থ না থাকলে আমরা কিন্তু তাহলে হচ্ছে বললাম যে আবর্তনের নিয়ম 4টা, এরপরে প্রতিবর্তনে করাবো সেখানেও নিয়ম 4টা। নিয়ম 4টা বুঝছি কিনা, নিয়ম 4টা যদি বুঝে থাকে একটু কমেন্ট করবো যে নিয়ম 4টা বুঝছি কিনা। ঠিক আছে, নিয়ম না বুঝলে কিন্তু আমরা এটা করতে পারবো না, জাস্ট আমাকে বলো যে ভাইয়া নিয়ম বুঝছি, নিয়ম না বুঝলে আমি আগাতে পারবো না। তোমাদের যারা আসো আগে ক্লাস করছো বা নতুন করতেছো একটু বলো ভাইয়া নিয়ম বুঝছো কিনা। নিয়ম না বুঝলে কিন্তু ক্লাস করা কঠিন হয়ে যাবে, একটু আমাকে বলো যে নিয়ম বুঝতেছো কিনা। নিয়ম বুঝছো কিনা বলো যে নিয়ম বুঝতে, হ্যাঁ বুঝতে পারছে, বাইজিৎ বলছে বুঝতে পারছে, বাকিরাও একটু বলো যে নিয়ম বুঝছো কিনা। আশা করি তোমরা বুঝছো, তোমাদের কমেন্ট চলে আসবে আশা করি। তো আশ্রয় বাক্য উদ্দেশ্য সিদ্ধান্ত থেকে বিধেয় হবে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার বলছে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, গুণ একই থাকবে, মানে প্রথমটা যদি দেখো এখানে হ্যাঁ বাচক আছে, পরেরটা হ্যাঁ বাচক। ঠিক আছে, এটা তো একই থাকবে। আশ্রয় বাক্য যদি অব্যাপ্য হয় কোনো পদ, ব্যাপ্যতার সূত্রটা পড়ছি আমরা, ASEBINOP সুইনবার্নের সূত্র, ওই সূত্র অনুসারে, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হচ্ছে ব্যাপ্যতা নিয়ে মেনে চলবে। ঠিক আছে স্যার আনোয়ার, তোমার কথা ঠিক আছে, ওকে সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। তাহলে বললাম আশ্রয় বাক্য করে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। ঠিক আছে, এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম যদি বুঝো তারপরে আমরা পরে আসি যে আমাদের আবর্তন 2 প্রকার। এই আবর্তন কয় প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার আবর্তন হচ্ছে 2 প্রকার আবর্তন, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। দেখো সরল মানে হচ্ছে আমার আশ্রয় বাক্য যদি এ থেকে সিদ্ধান্তে আসবে হচ্ছে কি, আমার অবশ্যই এ থেকে আয় আসবে একটা, আমরা ওটা পরে দেখতেছি, মানে কথা হচ্ছে আমার কোনটাতে কোনটা আসবে। তাহলে আমার দেখবো আমাদের সরল মান হচ্ছে আমার ই বাক্য সরল আছে, ই থেকে ই আসে আর আয় থেকে আয় আসবে। তা দেখো এটা যে যুক্তি বাক্যে ছিল সেই যুক্তি বাক্যে আসে, এক কথা সার্বিক থেকে সার্বিক হবে, বিশেষ থাকলে বিশেষে যাবে। এটা হচ্ছে আমাদের কি আবর্তনে যে সরল আর অসরল। সরল তখনই হবে যখন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আশ্রয় বাক্যের পরিমাণ আর সিদ্ধান্তের পরিমাণ সেম থাকবে, সেটা হচ্ছে সরল আবর্তন। মনে করো সব সময় একই থাকতেছে, মানে আশ্রয় বাক্য সার্বিক, সিদ্ধান্ত সার্বিক। যেমন আশ্রয় বাক্য সার্বিক ই বাক্য, সিদ্ধান্ত সার্বিক ই বাক্য আসছে, তার মানে এটা হচ্ছে সরল আবর্তন। আর হচ্ছে আই বাক্য ছিল পরেরটা আই আসছে, তাহলে এটাও সরল আবর্তন। বাট অসরল আবর্তন একটাই আছে, সেটা হচ্ছে এ থেকে আই বাক্যে যায়, মানে হচ্ছে এ যুক্তি বাক্যে আবর্তন, আই যুক্তি বাক্যে গেলে সেটা হচ্ছে অসরল আবর্তন। ঠিক আছে, সেটা হচ্ছে অসরল আবর্তন। এখন বুঝতে পারছো মনে হয় লিমন, আমি আবার তো বলছিলাম। তাহলে অসরল আবর্তন তখন হচ্ছে যখন হচ্ছে আমাদের এ থেকে আয় হচ্ছে। ঠিক আছে, এখন সরল আবর্তন দেখি যে সংজ্ঞাটা, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে তাকে সরল আবর্তন বলবে। আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকলেই সেটা হচ্ছে সরল আবর্তন। ঠিক আছে, সরল আবর্তন যেমন দেখো ই বাক্য থেকে ই বাক্য বলছি আমি, যেটা আবার বলছে আয় থেকে আয়, এগুলো সরল আবর্তন। ঠিক আছে, আশা করি সরল আবর্তন বুঝছো। পরীক্ষায় এই সরল অসরল থেকে কোশ্চেন আসে কিন্তু, জাস্ট দেখো ভাই সব করা দিচ্ছি, তারপরে যদি পরীক্ষা খারাপ দাও তাহলে আসলে কি করা দরকার, কোনো কান্নাকাটি আছে? আমাদের সময় এরকম কেউ পড়ায় নাই ভাই যে ভালো করব বা একটা সুযোগ থাকে, এমন কিছু ছিল না। তাহলে বললাম যে অসরল আবর্তন কি, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে, মানে আশ্রয় বাক্যের যদি সার্বিক থেকে সিদ্ধান্ত আসবে বিশেষ, যেমন এ থেকে আয় হচ্ছে, দেখো এ থেকে আয়, সকল সৈনিক হয় সাহসী মানুষ,
কিছু সাহসী মানুষ হয় সৈনিক। এই যে সকল সৈনিক হয় সাহসী মানুষ, কিছু সাহসী মানুষ হয় সৈনিক, যে কথাটা বলছি এটা এখানে চলে গেছে, এটা এখানে চলে আসছে এবং এ থেকে আয়ে চলে আসছে, যে এখন এটা হচ্ছে অসরল আবর্তন। কথা বলতে প্রবলেম হচ্ছে আসলে, বেশি ফাস্ট বলতেছি, বেশি জোরে বলতে হচ্ছে, লাউডলি, আস্তে আস্তে কমে আস্তেই বলবো, একটু পেইন লাগতেছে কেননা আজকে সারাদিনই ক্লাসে নিচ্ছি। তাহলে বললাম যে অসরল আবর্তন এটা। এরপর হচ্ছে আমাদের এই 4 প্রকার যুক্তিবাক্যে আবর্তনটা বুঝতে হবে, কারণ পরীক্ষায় আমার ঘ দাগে আবর্তন থেকে কোশ্চেন আসলে ঘ দাগে, হ্যাঁ যুক্তিবাক্যে আবর্তন সম্ভব নয়, আমরা ঘ দাগে হচ্ছে আমাদের আবর্তনের প্রকার, মানে আবর্তন 4 প্রকার যুক্তিবাক্যে আবর্তন চাইবে, দেখাতে বলবে, তখন কিন্তু আমার ক্লিয়ারলি সুন্দর করে দেখাতে হবে, ঠিক আছে, সুন্দর করে দেখানো লাগবে। তাহলে হচ্ছে এই যুক্তিবাক্যে আবর্তন আমাকে দেখাতে হবে। এখন আমাদের এই যে 4 প্রকার যুক্তিবাক্যে আবর্তন দেখাবো আমি তোমাদেরকে, জাস্ট শুধু উদাহরণটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা যে এই যুক্তিবাক্যে আবর্তন অন্য কোনো যুক্তিবাক্যে কেন হয় না। আমি জাস্ট একটা দেখাচ্ছি, তোমরা বাকিগুলো তোমরা নিজেরাই পারবা যে এই যুক্তিবাক্যে যে আবর্তন এ থেকে অন্য কোনোটা কেন হচ্ছে না। আমাদের নিয়মের অ্যাপ্লিকেশন লাগবে এখানে। মনে করো আমরা দেখতেছি এ থেকে কেন, এ থেকে এও হতে পারে, বা এ থেকে হচ্ছে আয়ও হতে পারে, বা এ থেকে ইও হতে পারে, বা এ থেকে ও, এগুলো কেন হয় বা কেন হচ্ছে না আমি সবগুলো আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন দেখো এটা দেওয়া আছে অধ্যায় নাম্বার কত, তোমরা তাও যদি বলো কমেন্ট করো, অধ্যায় ক্যাপশনে দেওয়া আছে স্যার রাইহান আহমেদ, ক্যাপশনে দেওয়া আছে। তো বলছি হচ্ছে আমাদের দেখো এ থেকে এ কেন হচ্ছে না দেখি, এ থেকে এ হতে পারে কিন্তু কিন্তু দেখো এ থেকে হচ্ছে এ যুক্তিবাক্য হচ্ছে আমাদের প্রথম 3টা নিয়ম মানতেছে, গুণ একই আছে, কারণ এটাও সার্বিক সহার্থক, এটাও সার্বিক সহার্থক, আর আশ্রবাক্য উদ্দেশ্য সিদ্ধান্ত বিধেয় এটা হতে 2টা নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রে মানতে পারে। বাট 4 নাম্বার নিয়ম হচ্ছে আশ্রবাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তো এর ক্ষেত্রে কি আছে, আমাদের এ যেহেতু এস মানে এর উদ্দেশ্যটা ব্যাপ্য, বাট বিধেয় কিন্তু কি, বিধেয় কিন্তু অব্যাপ্য, যার কারণে যখন এই যে উদ্দেশ্য বিধেয় যাবে, বিধেয় হচ্ছে উদ্দেশ্য যাবে, তখন কিন্তু দেখো আমাদের এ থেকে এ, এটাও এ এটাও এ, তাহলে এটার অবশ্যই উদ্দেশ্য ব্যাপ্য হওয়ার কথা। তো কিন্তু এই যে এখানে ছিল সে অব্যাপ্য, তো এখানে গিয়ে তো সে ব্যাপ্য হতে পারবে না। আমাদের বলেই দিছি আশ্রয় বাক্যের কোন পদ, উদ্দেশ্যের বিধেয়, তো এটাও তো আশ্রয় বাক্যের পদ, তো এটা কোনো পদ সিদ্ধান্তে গিয়ে বিধেয় হতে পারবে না। তাই সিদ্ধান্ত বাক্য যদি এ থেকে এ সিদ্ধান্ত বাক্যে আসি, তাহলে অব্যাপ্য পদ আমার ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে 4 নাম্বার নিয়ম মানতেছে না। আর 4 নাম্বার নিয়ম না মানলে আমার আবর্তনের যে এ থেকে এ যুক্তিবাক্যে সম্ভব হবে না, ঠিক আছে। তাহলে এ থেকে এ যুক্তিবাক্যে আবর্তন সম্ভব নয়। এখন এ থেকে ই দেখি, এ থেকে ই সম্ভব নয়, কারণটা হচ্ছে আমাদের এ যুক্তিবাক্য সদর্থক আর ই হচ্ছে নর্থক, সুতরাং 3 নাম্বার নিয়ম মানতেছে না। একটু খেয়াল করবা, এখানে কিন্তু জটিল প্রক্রিয়া, তোমরা যদি না খেয়াল করো আমি তোমাদেরকে মানে ক্লিয়ারলি বোঝাতে পারবো না এটা। তার মানে আমার এ থেকে ইও হচ্ছে না। এখন এ থেকে আয় দেখবো, এ থেকে আয় আমার 3 নাম্বার নিয়ম মানতেছে, মানে গুণের নিয়ম মানতেছে, প্রথম 2টা নিয়ম তো সবারই মানে। এখন 4 নাম্বার নিয়মটা দেখবো, আশ্রয় বাক্যে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হচ্ছে কিনা। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এ যুক্তিবাক্যের 2টা পদই ব্যাপ্য, 2টা পদ নয়, একটা পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ, আর আয় বাক্যে 2টা পদই অব্যাপ্য, সুতরাং এখানে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত থেকে ব্যাপ্য হতে পারতেছে না, কারণ আয় হচ্ছে ছিল কি নান, মানে কোনোটি নয়, আয় যুক্তিবাক্যের 2টা পদই অব্যাপ্য বলে দিছে। সুতরাং আমার এ থেকে আয়তে গেলে আমার কোনো ত্রুটি ঘটতেছে না, প্রত্যেকটা নিয়ম পারফেক্টলি মানতেছে। যারা এখন প্রথম পড়ছো তারা তো একটু কঠিন লাগবেই, আমি আবার রিপিট করবো তাহলে সহজ হবে। মাথায় একটু সুন্দর বললাম, একদম পারফেক্টলি ফ্রেশ করে একটু ফোকাস করো এখানে। এ থেকে তো আই হতে পারে, আমি তো বলি না এ থেকে এ হবে স্যার, একটু খেয়াল করেন। তাহলে বললাম যে এ থেকে আই হবে, কারণ এ থেকে আমাদের আয়ের প্রত্যেকটা নিয়ম মানতেছে, আর বাট এ থেকে এ মানতেছে না, এ থেকে ই মানতেছে না, এবং এ থেকে ও তো মানবেই না। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সদর্থক, কিন্তু ও হচ্ছে নর্থক, তো নর্থক হওয়ার কারণে আমাদের এটাও কিন্তু কি হবে না, এটাও মানবে না, তার মানে এ থেকে আই হবে। এখন দেখো এখানে আমি যে ব্যাখ্যাগুলো তোমাদের দিছি সেম ব্যাখ্যায় এখন বইতে লেখা আছে, তো ওই ব্যাখ্যাটা একটু খেয়াল করো। তো এই বাক্যের আবর্তনে এই যুক্তিবাক্য করা যাবে না, কারণ কি এক্ষেত্রে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন হবে, কারণ এই যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তে গেলে সেটা বিধেয় পদটা সিদ্ধান্তে কিন্তু এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হয়, তখন তা ব্যাপ্য হবে। তো এক্ষেত্রে যুক্তিবাক্যের আবর্তন কিন্তু আয় যুক্তিবাক্যে করা হবে, আর কোনো যুক্তিবাক্যে করা যাবে না। আর কোনো যুক্তিবাক্যে করলেই তার আবর্তনের নিয়ম লঙ্ঘন হবে। আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি ওটা কিন্তু আরো কম দিচ্ছে, ঠিক আছে, জাস্ট একটু খেয়াল করবে এটা, ওকে। তাহলে এ থেকে এই যুক্তিবাক্য আশা করি পারবা। আমি আরেকটা দেখাই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এখন উদাহরণটা দেখো, সকল দার্শনিক হন প্রজ্ঞাবান, কিছু প্রজ্ঞাবান হন, এই দার্শনিক এখানে চলে আসছে আর প্রজ্ঞাবান এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আর একটা দেখো, তাহলে
হ্যাঁ, এ থেকে শুধু আই যুক্ত বাক্য সম্ভব। এখন দেখো আমার ই যুক্ত বাক্যের আবর্তনটা খেয়াল করো, ই যুক্ত বাক্যের আবর্তন যদি খেয়াল করো তাহলে তোমরা ক্লিয়ারলি আরো বুঝবে। এখন দেখো আমার ই থেকে আমার কোনটা কোনটা হচ্ছে আমি দেখবো, আমি জাস্ট কোনো কিছু দেখবো না, আমার ব্যাখ্যা লাগবে না ভাই। আমাদের যদি নিয়মটা চারটা আমি মাথায় সেট করতে পারি আমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তোমাদের প্রথম কাজ হচ্ছে চারটা নিয়ম অ্যাপ্লাই করা। নিয়মটা আবার বলতে সাকিব, ফার্স্ট নিয়ম ভাই আশ্র বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, 2 নম্বর হচ্ছে আশ্র বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, 3 হচ্ছে গুণ একই থাকবে, কোনো গুণ পরিবর্তন হবে না, আর 4 হচ্ছে আশ্র বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এটা হচ্ছে 4টা নিয়ম। এখন এই 4টা নিয়মের অ্যাপ্লিকেশন করা লাগবে প্রত্যেকটা যুক্তিবাক্য থেকে, মানে যুক্তিবাক্যের আবর্তন দেখাতে গেলে। তো দেখো আমার ই থেকে আমার এ বাক্য করা যেতে পারে কিনা দেখবো, ই করা যায় কিনা, আই করা যায় কিনা, ও করা যায় কিনা, প্রত্যেকটা খেয়াল করবো। ঠিক আছে, এখন দেখো আমি ই থেকে এ দেখবো। ফার্স্ট অফ অল ই একটা নর্থক বাক্য, এ একটা সদর্থক, সুতরাং হবে না। যেহেতু আমরা বলছি গুণ একই থাকবে সেহেতু আমার যেহেতু নর্থক থেকে সদর্থক আমি করতে পারবো না 3 নাম্বার নিয়ম অনুসারে। এবং ই থেকে ই খেয়াল করবে একটু ভালো করে, তোমাদের ভালো করে ফোকাস করতে বলছেন, আমি তোমরা বুঝবা না ভাই। এখান থেকে একটা সিকিউ মাস্ট আসবে পরীক্ষায়, কষ্ট করে বুঝো, পরীক্ষায় মাস্ট তুমি পারবা। এখন বলছে ই থেকে ই, দেখো ই যুক্তি বাক্য থেকে প্রথম 3টা নিয়মে মানতেছে, মানে প্রথম 2টা নিয়ম প্রত্যেকে মানে। 3 নাম্বার নিয়ম হচ্ছে গুণ একই আছে, এটা নর্থক এটাও নর্থক। 4 নাম্বার হচ্ছে আমাদের বলছি ব্যাপ্যত নিয়ম মানতেছে 4 নাম্বার নিয়মটা, কারণ হচ্ছে আমাদের ই যুক্ত বাক্যে যে ই হচ্ছে বি, দুইটাই ব্যাপ্য পদ, সেম ই থেকে ইতে নিলে প্রত্যেকটাই ব্যাপ্য হচ্ছে, সুতরাং এখানে কোনো অব্যাপ্য পদ আসার চান্স নাই, সুতরাং ই থেকে ই যুক্ত বাক্যে আবর্তন হবে। এখন ই থেকে আই কেন হবে না দেখি, কারণ ই হচ্ছে নর্থক আর আই হচ্ছে সদর্থক, সুতরাং এই অনুসারে হবে না। আর ই থেকে ও কেন হবে না, দেখো আসলে এখানে ও কেন হচ্ছে না, ও হবে কিন্তু আমরা আসলে ওতে নিব না। ঠিক আছে, কেননা যখন আমাদের মনে করো বাড়ির পাশে, সাপোজ মনে করো আমার বাড়ি এখান থেকে হচ্ছে মানে ডানে ঘুরলেই আমার বাড়ি, কিন্তু আমি না গিয়ে আমি বাম দিক দিয়ে ঘুরে বাড়ির পিছন দিয়ে আরও ঘুরে রাস্তা দিয়ে দূর থেকে ঘুরে গেছি, যেখানে আমার মানে 100 মিটার পরে আমার জায়গাটা যাওয়া যাচ্ছে, আমি ওঠা না করে আমি মানে 700 মিটার ঘুরে আসছি, তাহলে বিষয়টা কেমন হবে? মানে কাছে আসছে জিনিসটা, আমি কঠিনভাবে কেন নিব, এইটা আর কি। এই কারণে আসলে ই থেকে আমার ও হবে, কিন্তু আমি ই থেকে ও করব না, যেটা আমার বাড়ির পাশেই আমি সেটাই যাব, সহজটাই যাব, কঠিনটাই আমি যাব না। এই জন্য আসলে ই থেকে যখন ই সম্ভব তখন ই থেকে ওতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে আমরা তারপরে আসি, আশা করি এটা বুঝছো। তাহলে এখন প্রত্যেকটা আমরা আয়ও বলি, আয় ভাই আয় থেকে আই হবে, বাকিগুলো হবে না, কারণ হচ্ছে দেখো আই থেকে হচ্ছে এ হবে, আয় থেকে এ হবে না। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে ভাই এটা হচ্ছে অবরোহ অনুমানের প্রকারভেদ, সুতরাং কখনো বিশেষ থেকে সার্বিকে যেতে পারে না অবরোহ অনুমান, কখনো অবরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে যাবে না, অবশ্যই বিশেষ থেকে বিশেষেই থাকতে হবে। আর ও যুক্ত বাক্যের আবর্তন হবে না, ওটা দেখাই। দেখো ও যুক্ত বাক্যের আবর্তন কেন হবে না আমি একটু জাস্ট দেখাই, তোমরা একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার দেখো ও বাক্য, তাহলে ও বাক্য হলে এই ও বাক্য থেকে আমার ইয়ে হয় কিনা দেখি, ই হয় কিনা দেখি, আই হয় কিনা দেখি, এবং ও হয় কিনা। ফার্স্ট অফ অল দেখো ও থেকে এ হবে না, ও একটা নর্থক এবং সেটা বিশেষ, আর বিশেষ থেকে তো ফার্স্ট অফ অল সার্বিকে যাওয়াই যায় না, এবং এটা হচ্ছে সদর্থক হবে না। ও থেকে ই হবে না কারণ এটা হচ্ছে বিশেষ, আর আমাদের এটা হচ্ছে সার্বিক, যেহেতু আবর্তন একটা অবরোহ অনুমান, আর অবরোহ অনুমান কখনোই বিশেষ থেকে সার্বিকে যায় না। ঠিক আছে, তারপরে হচ্ছে ও থেকে আমাদের আইতে হবে না কারণ এটা নর্থক এটা সদর্থক। ও থেকে ও হচ্ছে না কোন কারণে জানো, ও থেকে ও হচ্ছে না মানে নিয়ম 3টাই মানতেছে, 4 নাম্বার নিয়ম মানতেছে না, কারণ ও হচ্ছে পি, ও পি হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য, বাট সিদ্ধান্ত মানে এর হচ্ছে বিধেয় যে পদ ছিল বিধেয়টা হচ্ছে ব্যাপ্য, বাট ওই যে অব্যাপ্যটা ছিল ও থেকে ওতে গেলে দেখো এই যে ও থেকে কিছু মানুষ নয় আশাবাদী, এখানে হচ্ছে কিছু মানুষ, এটা হচ্ছে অব্যাপ্য আর এটা হচ্ছে ব্যাপ্য। কিন্তু আমি যদি ও থেকে ওতে আনি তাহলে আশাবাদী ব্যাপ্যটা এখানে চলে আসে, কি হচ্ছে এখানে এসে তাকে অব্যাপ্য হতে হবে, এটা সমস্যা নাই। বাট কিছু মানুষ এ ছিল অব্যাপ্য, এখানে কিছু মানুষ এখানে গিয়ে সে ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে আমার এই নিয়ম মানতেছে না। আর নিয়ম না মানার কারণে এটা যে করতেছে আমি এই যে ও থেকে ওতে নিয়ে যাচ্ছি, এটা আমার অবৈধ হচ্ছে, আর অবৈধ হওয়ার কারণে আসলে ও যুক্তিবাক্য, এবং এই যে ও যুক্তিবাক্যে আবর্তন সম্ভব নয়, এটা থেকে খ দাগে কোশ্চেন আসে প্রত্যেকবার, এই অধ্যায় থেকে দেখবো প্রত্যেকবার খ দাগে কোশ্চেন আসে, এটা যে ও যুক্তিবাক্যের আবর্তন ও যুক্তিবাক্য কখনো হবে না। ঠিক আছে, মানে ও থেকেও একটু ব্যাখ্যাটা দেখি কারণ এটা খ দাগে আসবে। তাহলে ও যুক্তিবাক্যে আবর্তন সম্ভব নয়,
তাই যুক্তিবাক্য নর্থক বিধায় আবর্তিত নর্থ যুক্তিবাক্যেই করতে হবে, যেহেতু গুণের অনুসারে। নর্থ যুক্তিবাক্য হচ্ছে যুক্তিবাক্য মানে ও যুক্তিবাক্য। তো ও যুক্তিবাক্য এখন এই যে ও যুক্তিবাক্যের আবর্তন ই যুক্তিবাক্য করা সম্ভব নয়, কেননা ই যুক্তিবাক্য হলো একটি সার্বিক যুক্তিবাক্য। আবর্তন যেহেতু একটা অবরোহ অনুমান, তো অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই মানে আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। এখন বাকি থেকে ও যুক্তিবাক্যে আবর্তন, কিন্তু আসলে ও যুক্তিবাক্যের আবর্তন যদি করা হয় তাহলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন হবে, কেননা যে ও বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হলেও উদ্দেশ্য পদ কিন্তু ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের নিয়ম অনুসারে যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেটা ব্যাপ্য হতে পারবে না, যার কারণে আসলে আমি ও থেকে যদি ওতে করি তাহলে আমার আবর্তনের নিয়ম মানবে না। এবং হচ্ছে স্যার আমি সব বুঝাই দেবো, ওয়েট। প্রতিবর্তনটা আমি বুঝাই দিচ্ছি, ওয়েট। এখন প্রতিবর্ত আর প্রতিবর্তিত এসে গেছে, যেখানে যা আমি সেখানে বলে দিচ্ছি, ওয়েট। তাহলে আমি আশা করি তোমরা হচ্ছে এ যুক্তিবাক্যের বা ই যুক্তিবাক্যের বা আই বা ও প্রত্যেকটা যুক্তিবাক্যের আবর্তন বুঝছো। এখন আমি জাস্ট ছকটা বোঝাবো, তাহলে ছকটা বুঝলেই ক্লিয়ার। ছকটা মনে রাখো, দেন আমি প্রতিবর্তনে যাব। দেখো জাস্ট একটু মনোযোগ, যারা এখনো বুঝতে পারো না তারা ইউটিউবে আপলোড করে দেবো, এটা থেকে দেখে নিও, বা এই পেজে তো থাকবে, টেনে টেনে আবার দেখে নিও প্রথমটুক, যারা বুঝতেছ না। স্যার রায়হান আপনি ক্লাসটা করেন, যদি না বোঝেন আবার করবেন, বাট বুঝবেন স্যার। সারা বছর না পড়লে সমস্যা নেই, এখন বুঝেন, কেননা আপনাদের জন্য আমি পুরো বই রিপিট করাচ্ছি। তো আপনারা না বুঝলে কারা বুঝবে স্যার? বোঝেন। খেয়াল করেন স্যার, তাহলে এ যুক্তিবাক্যের যদি আবর্তন করা হয় তাহলে আমাদের যাচ্ছে কোন যুক্তিবাক্যে? আয় বাক্যে। এখন কোশ্চেন হচ্ছে, মনে রাখবা আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলা হয়। পরীক্ষায় ক দাগে কোশ্চেন আসতে পারে যে আশ্রয় বাক্যের আবর্তনকে কি বলা হয়? আবর্তনের আশ্রয় বাক্য কি বলা হয়? আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়। আশ্রয় বাক্যের যে আশ্রয় বাক্যে যে আমাদের আবর্তনীয় বলা হয় কাকে? আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়, আর আবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত। ঠিক আছে, এটাও কদায় কোশ্চেন আসতে পারে। আবর্তিত কাকে বলে? যে আবর্তনের সিদ্ধান্ত বাক্যকে আবর্তিত বলা হয়। এটা আবর্তন হতে আসছে আর এটা আবর্তিত হয়ে গেছে, এই কথা। ঠিক আছে, এখন দেখো এ যুক্তিবাক্যে যদি আবর্তন করি তাহলে কোন যুক্তিবাক্যে যাবে? আই যুক্তিবাক্যে। এখন যদি ই যুক্তিবাক্যের আবর্তন করি তাহলে কোন যুক্তিবাক্যে যাবে? ই যুক্তিবাক্যে। আই যুক্তিবাক্যের আবর্তন আই যুক্তিবাক্যে, আর ও যুক্তিবাক্যে আবর্তন সম্ভব নয়। মনে রাখবা এ থেকে আই হবে, ই থেকে ই হবে, আই থেকে আই হবে, ও যুক্তিবাক্য সম্ভব নয়। মুখস্থ করে ফেলো। এ যুক্তিবাক্যের আবর্তন আই যুক্তিবাক্যে, ই যুক্তিবাক্যের আবর্তন ই যুক্তিবাক্যে, আই যুক্তিবাক্যের আবর্তন আই যুক্তিবাক্যে, আর ও যুক্তিবাক্যের আবর্তন আসলে সম্ভব নয়। বুঝতে পারছো? মুখস্থ হয়েছে সবার? একটু বলো তো ভাইয়া মুখস্থ হয়েছে কিনা, পারবা কিনা বলো আমাকে, যে মুখস্থ হয়েছে কিনা, পারবা কিনা একটু বলো। ঠিক আছে, একটু বলো তো। 3টা না পাইলে 2টা পাবা স্যার। এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা সিকিউ পাবা। 2টা তো পাবাই, 3টাও আসতে পারে, বাট 2টা প্রতিবারে আসে। ঠিক আছে, অবশ্য অনেক বোর্ডে 3টা দিয়ে ফেলে। ওকে, তাহলে পারবা কিনা একটু বলো ভাইয়ারা। তাহলে আমি প্রতিবর্তনে যাব। অলরেডি আমার 40 মিনিট হয়ে গেছে, এখন আমার টপিক আছে আরও 2টা শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারবো তোমরা। মনে রাখবা এ যুক্তিবাক্যের আবর্তন আই, ই হচ্ছে ই, আই হচ্ছে আই, ও সম্ভব নয়। মানে প্রথমটা এ থেকে আই যাবে, পরে ই এবং আই সেম যুক্তিবাক্যে থাকবে, ও এর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা জানি আবর্তনের নিয়ম অনুসারে ব্যাপ্যতার নিয়ম মানতেছে না। 4 নাম্বার নিয়ম না মানলেই আসলে ও যুক্তিবাক্যের আবর্তন হয় না। ওকে, তসলিমা বলছে জি স্যার, পাপি বলছে জি পারবে, রুদ্র জি স্যার, আনোয়ার জি স্যার, আয়াত জি স্যার, সামিরা সারা জি স্যার। এই চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন, বাট কিছু মাথা ঢুকতেছে না। যার ঢুকতেছে না সে আবার ক্লাস করবা এই ক্লাসটা। রকি বলছে জি স্যার, লিমন বলছে জি ভাইয়া, থ্যাংক ইউ স্যার। এখন তাহলে নেক্সটে করি প্রতিবর্তন। যারা আবর্তন মাথায় একটু সমস্যা হয়েছে সে আরও একটু ফোকাস করো, প্রতিবর্তন তার চেয়ে সহজ। আবর্তন মাথায় সমস্যা হলে প্রতিবর্তন সে বুঝবা। ওকে, তাহলে প্রতিবর্তন শুরু করি। প্রতিবর্তনটা খুবই সিম্পল জিনিস। প্রতিবর্তনটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে বিরুদ্ধ পদ কি। আমাদের বুঝতে হবে বিরুদ্ধ পদ। দেখো বিরুদ্ধ পদ মানে কি, এই বিরুদ্ধ পদ নিয়ে মনে করো এমসিকিউ আসে। তো বিরুদ্ধ পদটা হচ্ছে এই যে সাদা বলতেছি, এই সাদার বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা। যদি বলি সবুজ, এর বিরুদ্ধ পদ হচ্ছে অসবুজ। যদি মানুষ, এর বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। মানে এখন বিরুদ্ধ পদ কাকে বলে যদি বলে ভাইয়া সংজ্ঞা,
মানে একটি পদের তার পুরো বাক্য অর্থকে অস্বীকার করা, কোনো একটি পদের পুরো বাক্য অর্থকে অস্বীকার করাকে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। কোনো একটি পদের পুরো বাক্য অর্থকে অস্বীকার করাকে বলা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে। তারেক, থ্যাংক ইউ তারেক। স্মৃতি বলছে জি স্যার, আমাদের প্রভাব ক্লাস করতেছে, ওকে। রেদন জি স্যার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বললাম বিরুদ্ধ পদ মানে হচ্ছে কোনো একটা পদের তার সম্পূর্ণ বাক্য অর্থকে অস্বীকার করা। এই সম্পূর্ণ বাক্য অর্থকে অস্বীকার করাকে বলবো হচ্ছে বিরুদ্ধ পদ। এখন আমাদের প্রতিবর্তন বললাম, আবর্তনের চাইতে সহজ, একটু জাস্ট মনোযোগ দিব আমরা। তো প্রতিবর্তনের ক্ষেত্রে আমরা বলছি যে অমাধ্যম অবরোহ অনুমানে, যেহেতু এটাও একটা অমাধ্যম অবরোহ অনুমান, আশ্র বাক্যের অর্থ একই রেখে, মানে অর্থ চেঞ্জ করা যাবে না, অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হবে। দেখছো এটা খুবই সহজ, মানে আমরা আবর্তনে গুণ একই রাখতেছিলাম, গুণের পরিবর্তন করা যাচ্ছিল না, কিন্তু প্রতিবর্তনে আমার গুণের পরিবর্তন করা যাবে। মহিন আমরা হচ্ছে এমসিকিউ করাবো। আমি বলছিলাম যে এমসিকিউ তোমাদের হচ্ছে কালকে করাবো, পরীক্ষার আগের দিন পুরো একটা মানে 100-200 এমসিকিউ একদম এক ক্লাসে শেষ করবো। মানে আমরা এখন প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু সিকিউ প্র্যাকটিস করতেছি, কারণ হচ্ছে সিকিউটাই মেন ইম্পর্টেন্ট জিনিস। আমি প্রত্যেকটা অধ্যায় A to Z পড়াচ্ছি, যারা ক্লাস করছে প্রথম থেকে তারা জানে। তো A to Z আমরা অধ্যায় পড়ানোর পরে সিকিউ পড়াচ্ছি। নেক্সট লাস্ট ক্লাসে কালকে আমরা ক্লাস নেব 7 অধ্যায়, বিকালে একটা 7 অধ্যায় ক্লাস নেব, এবং রাতে সবাই থাকবো ওই দিন, মানে রাতে আমরা একদম পুরো 100 মার্কের একটা প্রস্তুতির এমসিকিউ ক্লাস নিব ফাটাফাটি, ঠিক আছে। এমসিকিউ ক্লাস আসলে এমসিকিউ হচ্ছে মানে ক্লাস সবাই নেয়, কিন্তু এমসিকিউতে কতটুকু শেখা যায় আমাকে একটু বলবা। তো এমসিকিউ আমি আগে সব পড়াবো, তারপর নিব। গতানুগতিক ধারার ক্লাস আমি নিই না, প্লাস আমাদের প্ল্যাটফর্ম নেয় না পড়ালেখা, অনেক প্ল্যাটফর্ম নিয়ে থাকে। ওকে, যাই হোক, আমি এখানে আসি। তো বললাম যে অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হয়, মানে অর্থ মানে চেঞ্জ করা যাবে না, বাট গুণের পরিবর্তন করব। মানে যদি আশ্র বাক্য সদর্থক হয় সিদ্ধান্ত হবে আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত হবে কি নর্থক, আশ্রবাক্য নর্থক হলে সিদ্ধান্ত সদর্থক, কেননা গুণের এখানে পরিবর্তন করতে হবে, বাট অর্থ একই রাখতে হবে, ঠিক আছে। তো অর্থের অপরিবর্তন রেখে গুণের পরিবর্তন করে বিধেয়ের, যেটা হচ্ছে আশ্রবাক্যে বিধেয় থাকবে, তাকে বিরুদ্ধপদ করতে হবে। মানে মনে করো আমার আশ্রবাক্য বিধেয় আছে সবুজ, সেটাকে সিদ্ধান্তের বিধেয় করতে হবে অসবুজ। ডিরেক্ট ভালোভাবে বুঝো, খুবই সিম্পল। এটা না যে না বুঝবে সে গাধা, যে এটা না বুঝবে সে হচ্ছে চরম গাধা। তো বললাম যে তার বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে প্রতিবর্তন বলে। মানে অর্থ একই রেখে গুণ পরিবর্তন করার মাধ্যমে এবং সিদ্ধান্তের বিধেয় পদের মানে আশ্রবাক্যের বিধেয়ের, যেটা এক কথা বিধেয়ের বিরুদ্ধ পদকেই সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। আবার বলি, অর্থ একই থাকবে, গুণের পরিবর্তন করতে হবে, গুণের পরিবর্তনের মাধ্যমে মানে যেটা বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে, বিধেয়ের যে বিরুদ্ধ পদ সেটার সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। স্যার বলছি বিকালে করাবো, তোমরা কি কানে কম শোনো নাকি আমি বুঝি না, এক কথা বারবার বললে ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট হয়ে যায় না। বিকালে মানে 5টায় আই গেস, জানাই দিব, পেজে একটু দেখিও সকালের দিকে। ওকে স্যার। তো প্রতিবর্তন হচ্ছে বললাম কি, প্রতিবর্তন হচ্ছে আমাদের প্রতিবর্তনটা হবে কি যে গুণের পরিবর্তন করা হবে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় ব্যবহার করা হবে, সেটা হচ্ছে প্রতিবর্তন। এখন খেয়াল করার উদাহরণ পরে দেখতেছি, সকল মানুষ হয় মরণশীল। দেখো এটা এ বাক্য, এই সকল মানুষ হয় হয়েছে, সিদ্ধান্ত হবে নয়, কেননা আমরা বলছি গুণের পরিবর্তন করা হবে। গুণ যদি হ্যাঁ বাচক হয়, মানে আশ্র বাক্য যদি হ্যাঁ বাচক হয়, সিদ্ধান্ত হবে হচ্ছে না বাচক। আর সিদ্ধান্ত যদি না বাচক হয়, আমার মানে আশ্র বাক্য যদি না বাচক হয়, সিদ্ধান্ত হবে হচ্ছে হ্যাঁ বাচক, ঠিক আছে। এটার কথাই বলছে আর কিছুই না, জাস্ট এটার কথাই বলতেছে। দেন এখন দেখো, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর। এই মরণশীল মানে হচ্ছে যারা মরে যায়, আর অমর মানে সারাজন বেঁচে থাকে, এই কথা বলতেছে। এখন আমরা হচ্ছে ডিরেক্টলি প্রতিবর্তনের নিয়মে যাব। প্রতিবর্তনের এখনো নিয়ম আছে 4টি, ঠিক আছে। এখন দেখো এখানে একটু নিয়মটা বলি, তোমাদের মাথাতে সমস্যা ঢুকবে না, আমি একটু আগে এখানে বলি যে আশ্রবাক্যের উদ্দেশ্যপদ দেখো সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তার মানে আশ্রবাক্য উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য থাকবে, এই কথা বলছে। উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 2 হচ্ছে গুণ ভিন্ন হবে, গুণ দেখো ভিন্ন হবে। 3 হচ্ছে আমার হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। আর 4 আমাদের বলতেছে হচ্ছে
এখানে যে বিধেয়ের আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ করতে হবে, বিধেয়ের বিরুদ্ধ পদ করেই সেটাকেই সিদ্ধান্তের বিধেয়রূপে ব্যবহার করতে হবে। এখন একবার বললাম, এখন আবার নিয়মটাতে বলতেছি, খেয়াল করো, মনোযোগ দিলে ভাই কেন বুঝবা না? না বোঝার কোনো জিনিস আছে ভাই? বললাম যে প্রতিবর্তনের নিয়ম আছে 4টা, এই 4টার মধ্যে হচ্ছে বলছে 1 নম্বর হচ্ছে আশ্রয় বাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, মানে আশ্রয় বাক্যের এখানে যেটা থাকবে সেটা ডিরেক্টলি এখানে চলে আসবে, আর এখানে যেটা থাকবে সেটা এখানে তার বিরুদ্ধ করতে হবে, বিরুদ্ধ পদ করেই ডিরেক্টলি এখানে নামাতে হবে। ঠিক আছে, এই জায়গায় তো বলছে আশ্রয় বাক্যের বিধেয় পদের, মানে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ ছিল সেটার বিধেয় পদকে বিরুদ্ধ করতে হবে, মানে মানুষ থাকলে অমানুষ করতে হবে, সাদা থাকলে অসাদা করতে হবে, যুক্তিবিদ থাকলে অযুক্তিবিদ করতে হবে, আশাবাদী থাকলে অআশাবাদী করতে হবে। তো এই বিরুদ্ধ তার বিধেয়ের বিরুদ্ধ করে সেটাকেই সিদ্ধান্তের বিধেয় হবে। এই যে সিদ্ধান্ত বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য, এই সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রথম দুটো নিয়ম বুঝছো? একটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, ভাই আটকে তো দেখে ফেলছেন, বুঝি নাই, বেশি বেড়া লাগতেছে ক্লাস নিতে। ওকে, যেটা বলতেছি সেটা হচ্ছে ওকে, যেটা বলছি সেটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে আশ্রয় বাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, 2 নম্বর হচ্ছে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে, 3 হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়। বললাম আশ্রয় বাক্য যদি হ্যাঁ বাচক হয় সিদ্ধান্ত হবে না বাচক, এখানে যদি হয় থাকে তো এখানে সে ডিরেক্টলি হবে নয়, ডিরেক্ট হিসাবে, মানে এ বাক্য থাকলে ই বাক্য হবে, এ যেহেতু সার্বিক সদর্থক এটা হচ্ছে সার্বিক নর্থক হবে, আর যদি এখানে আয় থাকে এখানে হবে ও বাক্য। খুবই সিম্পল, পানি ভাই। তো বললাম আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে, আবার আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত হবে সদর্থক। আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে, মানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, মানে আশ্রয় বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত হবে সার্বিক, যেটা বললাম এ থাকলে ই হবে, ই থাকলে এ হবে, আর বলছে আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ, তার মানে এখানে আয় হলে ও হলে আয়। পানি ভাই, পানির মতো জিনিস, পানির মতো সহজ জিনিস, এর মতো সহজ হয়ই না। ঠিক আছে, এই 4টা নিয়ম, তার মানে তোমাদের নিয়ম আবার বলি, নাহলে তোমরা আবার পাকাবা। আশ্রয় বাক্য উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, যেটা এটা। আবার আশ্রয় বাক্যের বিধেয়, এই যে বিধেয় থাকবে এই আশ্রয় বাক্যের বিধেয়, এটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের বিধেয়কে তার বিরুদ্ধ করে সিদ্ধান্তের বিধেয় ব্যবহার করতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, হ্যাঁ বাচক থাকলে এখানে না বাচক, এখানে না বাচক থাকলে এখানে হবে হ্যাঁ বাচক। 4 হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, অর্থাৎ আমার এ থাকলে হবে হচ্ছে বললাম ই, আবার ই থাকলে হবে হচ্ছে এ, দুটো হয়ে গেল। আই থাকলে হবে ও, আর ও থাকলে হবে আই। আরো বলি, প্রথমটা যাবে দ্বিতীয়টা, মানে প্রথম হচ্ছে এ, পরেরটা হচ্ছে ই, আবার দ্বিতীয়টা যাবে হচ্ছে প্রথমটাই, মানে এ ই, ই আবার এ, আর আই আর ও হবে 3 আর 4, 3 হবে 4 আর 4 হবে 3। এখনো বুঝো নাই? বলো এখন প্রতিবর্তনের নিয়ম কে কে বুঝছো আর কে কে বুঝো না একটু বলো, না বুঝলে সমস্যা নেই, এবার একটু বলো প্রতিবর্তন কে কে পারবা না একটু বলো তো স্যার, হাত তোলো। স্যার আমি পারতাম না, আবদার হবে না, বলো একটু দেখি প্রতিবর্তন। ওকে, আবর্তনটা আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই ভাই, তোমরা যতক্ষণ আসো আমি ততক্ষণ আসি, আর কোনো সমস্যা নেই। ও আমি চাটগা বলতে গিয়ে নোয়াখালী বলে বলতেছি, বাট আমার বাড়ি নোয়াখালী না, আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরাই। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। তাহলে প্রতিবর্তন বুঝছো, এখন প্রতিবর্তনে জাস্ট তাহলে আমি প্রতিবর্তন তোমরা পারবা। দেখো এ থেকে তাহলে কোনটা হবে? এ থেকেই সকল ফুল হয় সুন্দর, তাহলে কোনো ফুল, এই যে কোনো ফুল নয় অসুন্দর, কোনো মানুষ নয় অমর, সকল মানুষ হয় মরণশীল, কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ নয় অসৎ। ঠিক আছে, কিছু মানুষ নয় যুক্তিবাদী, কিছু মানুষ হয় অযুক্তিবাদী, শেষ। এখন এটা ছকটা দেখবো, ছক দেখলে ভাই বাম্পার, মানে পারবো। এখন ছকটা খেয়াল করব। ওকে স্মৃতি, থ্যাংক ইউ। মাজহার বুঝছে, ওকে। বড়ুয়া, রিধি, প্রভা, পাপিয়া, মাজহার, সারা,
স্মৃতি, আনোয়ার, লিমন, তসলিমা, থ্যাংক ইউ তোমাদেরকে, সবাই বুঝছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটে চলে আসি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ছকটা মনে রাখবা। আমরা বলছিলাম আবর্তনের ক্ষেত্রে আমরা বলছিলাম আশ্রয় বাক্যকে যে এটা হচ্ছে প্রতিবর্তনীয় হবে, মিস্টেক্স, ঠিক আছে, যে প্রতিবর্তনীয়। তো 4 নম্বর যুক্তি বাক্যের প্রতিবর্তনটা কি হবে? আজ আমরা বলছিলাম প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে প্রতিবর্তনীয়, আর প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত, ঠিক আছে, প্রতিবর্তিত বলা হয়। আর প্রতিবর্তনের যে আশ্রয় বাক্য তাকে বলা হয় প্রতিবর্ত। সিম্পল স্যার, হ্যাঁ একদম সিম্পল ভাই, খুবই সিম্পল, ঐশী বলছে, হ্যাঁ একদম সিম্পল ভাই। তাহলে এ বাক্য থেকে হবে কোন যুক্তি বাক্য? ই, আর ই বাক্য থাকলে হবে হচ্ছে এ, আর আই থাকলে হবে হচ্ছে ও, আর ও থাকলে হবে হচ্ছে আই। ঠিক আছে না? পানি ভাই, প্রতিবর্তন পরীক্ষায় মাস্টার আসবে এবং পানির মতো লিখে আসবা কেন কোন বাক্য হচ্ছে কেন হচ্ছে না। ঠিক আছে, তোমরা ক্লাসে আবার 40 জন 30 জনে চলে আসতে হবে, আমি ক্লাস শেষ করে দিব ভাই, বেশিক্ষণ ক্লাস নিব না। এই আংশিক পূর্ণ এগুলো দরকার নেই, পরীক্ষায় এটা আসে না, আমি স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, আংশিক প্রতিবর্তন, পূর্ণ প্রতিবর্তন মানে হচ্ছে প্রতি আবর্তনটা স্কিপ থাক, এটা হচ্ছে দরকার নেই। প্রতি আবর্তনের অপর নাম হচ্ছে আবর্তিত প্রতিবর্তন, এবং তোমাদের এটা সম্পূর্ণটা নাই, সুতরাং দরকার নাই আমার এটা করানোর। ওকে, আমিরুল হক, ওয়ালাইকুম আসসালাম। তাহলে হচ্ছে আমরা পরে চলে আসি, পরে হচ্ছে আমাদের সহানুমান। ঠিক আছে, এখন আমরা করব সহানুমানটা। মানে সহানুমানের আগে আমাদের একটা মাধ্যম অনুমান বুঝতে হবে। মাধ্যম অনুমানটা কি? মাধ্যম অনুমান বলছিলাম যে এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে। যখন একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা হচ্ছে মাধ্যম অনুমান। তো মাধ্যম অনুমান হচ্ছে আমরা দেখব মাধ্যম অনুমানের মাধ্যম অনুমান হচ্ছে একটা, সহানুমান হচ্ছে একটা মাধ্যম অনুমান। আর যদি বলে আবর্তন কি অনুমান? অমাধ্যম। প্রতিবর্তন কি অনুমান? অমাধ্যম। প্রতি আবর্তন কি অনুমান? অমাধ্যম। আমি তোমাদেরকে আবর্তন আর পরিবর্তনের নিয়মগুলো ক্লিয়ারলি বুঝালাম। আচ্ছা, তোমরা একটু বলছিলে যে আবর্তনটা একটু আবার দেখাতে। ওকে, আমি আবর্তনটা একটু আবার ইনক্লুড করি। আমরা আবর্তনের ছকটা দেখাই। দেখো, আমরা বলছিলাম যে আমাদের আবর্তনের 4টা নিয়মে আবার বলি। আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে গিয়ে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয়পদ সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হবে, মানে এরকম হবে, এটা উদ্দেশ্য, এটা বিধেয় হতে যাবে, আর এটা বিধেয়, এটা উদ্দেশ্য হতে যাবে, ব্যাস শেষ। 3 নম্বর হচ্ছে আমাদের গুণ। এখানে হচ্ছে গুণ একই থাকবে, মানে আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক। 4 নম্বর নিয়মটা একটু কঠিন, যার কারণে একটু আমাদের কঠিন লাগে আবর্তন। সেটা হচ্ছে আমাদের আশ্রয় বাক্যে কোনো অব্যপদ সিদ্ধান্ত থেকে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যে যদি অব্যপদ থাকে সিদ্ধান্ত থেকে সে কখনোই ব্যাপ্য হতে পারবে না। এই জাস্ট নিয়ম, এইটার নিয়ম মানলে আমার হচ্ছে এ থেকে আই, ই থেকে ই, আর আই থেকে আই ও যুক্ত বাক্যে আবর্তন হবে না। এবং এই যে ই এবং আই সরল আবর্তন, আর হচ্ছে ই থেকে এ থেকে আই হচ্ছে অসরল আবর্তন। ঠিক আছে, সংস্থাপন পরীক্ষা আসবে না, সংস্থাপন পরীক্ষা আসবে না স্যার। তো সংস্থাপন দরকার নাই, তোমরা ক্লাসে ভাই খুব কম মানুষ চলে আসছো, তো ক্লাসটা এন্ডিং করে দেয়। এত রাত জাগাও তো উচিত না, তোমরা হচ্ছে ঘুমাও। ঠিক আছে, তাহলে আবর্তন প্রতিবর্তন ক্লিয়ারলি বুঝছো ভাই? এই দুটো জিনিস বুঝলে এই দুটো সিকিউ হয়ে যাচ্ছে। তোমাদের এমসিকিউ ক্লাস নিলে তোমরা ক্লাসে বেশি মানুষ থাকতা, কিন্তু এমসিকিউ ক্লাস নিচ্ছি না, কারণ আমার ইথিক্সে বাধে বাচ্চা কাছে এমসিকিউ ক্লাস নিতাম। তাহলে দেখো, আমাদের বলছে এটা আকারগত সত্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্য থাকে হচ্ছে মাধ্যম অনুমানের। মাধ্যম অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা, আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। সংস্থাপন পরীক্ষায় আসে না, মানে 25-এর পরীক্ষায় সংস্থাপন নাই। এখন আমরা বলছি সহানুমান। মনে রাখবা যে মাধ্যম অনুমানে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্কের বা অনিবার্য ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হবে। আবার বলি যে বললাম যে সহানুমানটা কি? সহানুমান হচ্ছে আমাদের সহানুমান তখনই হবে যখন হচ্ছে দুইটা আশ্রয় বাক্য থাকবে এবং এই দুইটা আশ্রয় বাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হবে। এই অনিবার্য সম্পর্কের মধ্যে যদি সিদ্ধান্ত অনুমিত হয়, অনিবার্য ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হলে তখন সেটা হচ্ছে সহানুমান। মানে মনে করো এক কথায় স্বামী স্ত্রী, তাদের যে বাচ্চা হবে সে হচ্ছে সহানুমানের ফসল। ঠিক আছে, এবং স্বামী স্ত্রী হচ্ছে মনে করো দুইটা আশ্রয় বাক্য, তাদের মাধ্যমে সিদ্ধান্ত হবে একটা বাচ্চা। ডিরেক্টলি এটা মনে রাখবা, মানে দুইটা আশ্রয় বাক্য এবং একটা সিদ্ধান্ত। সহানুমানে সবসময় দুইটা আশ্রয় বাক্য থাকবে এবং একটা সিদ্ধান্ত। তো সহানুমানে বলছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে যদি অনিবার্যভাবে একটা সিদ্ধান্ত অনুমিত হয় তখন সেটা সহানুমান। ঠিক আছে,
এখন আমরা পরে আসি যে সহানুমানের বৈশিষ্ট্যটি মনে রাখবা যে সহানুমানে দুটি আশ্রয় বাক্য থাকে এবং দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটা ওদের মাধ্যমে একটা সিদ্ধান্ত অনুমিত হয়। তারপরে বলছে কি আমাদের যে হ্যাঁ প্রত্যাবর্তন নাই পরীক্ষা, ঠিক আছে, সুতরাং প্যারা নাই। সংস্থাপন পরীক্ষায় নাই, তাহলে হচ্ছে সহানুমানে দুটি আশ্রয় বাক্য থাকে এবং এই দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হয়। 2 নম্বর হচ্ছে সহানুমানে মোট 3টি যুক্তিবাক্য থাকে, দুটি আশ্রয় বাক্য মানে যুক্তিবাক্য 3টা, দুইটা আশ্রয় বাক্য হচ্ছে 2টা যুক্তিবাক্য, আর একটা হচ্ছে এক কথা কতবার বলা লাগে, আর হচ্ছে একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, মোট মিলে 3টা। সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি সাধারণ পদ থাকে। সাধারণ পদ বলতে আমি একটু পরে বোঝাচ্ছি সাধারণ পদটা কি। মধ্যপদ হচ্ছে সাধারণ পদ। তারপর হচ্ছে সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, একটি অনিবার্য সম্পর্ক থাকে এবং হচ্ছে কখনো কম ব্যাপক হতে পারে না, কখনো আশ্রয় বাক্য থেকে এটা কম ব্যাপক হবে না, ঠিক আছে। আমরা জানি সহানুমান হচ্ছে এক ধরনের অবরোহণ মান, আর অবরোহণ মানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কি হয়, কম ব্যাপকই হয় বা সমান ব্যাপক হতে পারে, ঠিক আছে। সহানুমানের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতায় আশ্রয় বাক্য বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করে, মানে এক কথায় আশ্রয় বাক্য যেমন হবে সিদ্ধান্ত তেমন হবে। জি মুন্নাসার জি। তাহলে হচ্ছে আমরা এখন তারপরে দেখি সহানুমানে আমরা একটু গঠনটা দেখবো, ঠিক আছে। তার আগে প্রকারভেদটা দেখবো। মনে রাখবো সহানুমানের প্রকারভেদ 2 প্রকার, একটা হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে অমিশ্র। মিশ্র আর হচ্ছে অমিশ্র। মিশ্র কখন হবে, যখন হচ্ছে আমার মনে করো এই দুইটা আমরা আশ্রয় বাক্য একই জাতীয় না, মানে ভিন্ন জাতীয়, তখন সেটা হচ্ছে আমাদের মিশ্র। আর অমিশ্র মানে হচ্ছে এর মধ্যে কোনো মিশ্রণ নাই। অমিশ্র মানে হচ্ছে এর মধ্যে কোনো মিশ্রণ নাই, যখন কোনো কিছুর মধ্যে মিশ্রণ থাকবে না সেটা হচ্ছে অমিশ্র। তো আমরা বলছি যে অমিশ্র কখনই হবে, যখন হচ্ছে দুটি আশ্রয় বাক্যই সম্বন্ধের দিক থেকে বা সম্পর্কের ভিত্তিতে একই ধরনের হবে, তখন সেটা হচ্ছে অমিশ্র। আর মিশ্র হচ্ছে দুটি আশ্রয় বাক্য যখন সম্বন্ধের দিক থেকে ভিন্ন প্রকৃতির হয়, তখন সেটা হচ্ছে মিশ্র। এখন সহানুমানের গঠনে আসে, যেখান থেকে আমাদের ক দাগের কোশ্চেনগুলো আসে এবং সিকিউর মধ্যে এগুলোর ব্যাখ্যা লেখা লাগে, আমরা সেই টপিকটা একটু খেয়াল করব। তো সহানুমানের গঠন হচ্ছে আমরা মনে করি সহানুমান 3টা, গঠন 3টা, ঠিক আছে। একটা হচ্ছে প্রধান পদ, আর একটা হচ্ছে অপ্রধান পদ, আর একটা হচ্ছে মধ্যপদ। এই 3টা জিনিস যদি না বুঝি আমরা, তাহলে আমাদের একটু সমস্যা হবে। তো আমি চেষ্টা করবো এই 3টা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর। এখন দেখো আমরা বলছি আমাদের সহানুমানের 3টা পদ থাকবে, আর 3টা পদের নাম হচ্ছে, একটা হচ্ছে প্রধান পদ, যেটাকে আমরা এমসিকিউ আসতে পারে যে প্রধান পদের অপর নাম হচ্ছে সাধ্য পদ, আর অপ্রধান পদ যাকে বলা হয় পক্ষপদ, আর মধ্যপদ বা হেতুপদ। আগে 3টা নাম ক্লিয়ারলি মাথায় রাখো। সহানুমানের গঠন হচ্ছে 3টা পদ থাকে, একটা হচ্ছে প্রধান পদ, আর একটা হচ্ছে অপ্রধান পদ, আর একটা হচ্ছে মধ্যপদ। অধ্যায় থেকে কি আসে, তোমরা হচ্ছে ক্লাসে থাকো না কই থাকো বুঝি না, যে বুঝতেছো না ভাইয়া। তারপর হচ্ছে 6 অধ্যায় কি আসে, আমি তো একটু আগেই বললাম, ক্লাসের শুরুতেই বলছি 6 অধ্যায়ের কোথা থেকে সিকিউ আসে। আবর্তন থেকে ভাই আসে, প্রতিবর্তন থেকে আসে, আর সহানুমান থেকে আসে, আর মাধ্যম অমাধ্যম থেকে আসে, এই টপিকগুলা। আর বলছি হচ্ছে আমরা এখন তোমরা সহানুমান বোঝো নাই। সহানুমান হচ্ছে কি, দুইটা আশ্রয় বাক্যের মধ্যে একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হবে, একটা অনিবার্য ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতেই সরাসরি একটা সিদ্ধান্ত অনুমিত হলে সেটা সহানুমান। এখন বলছে সহানুমান 2 প্রকার, একটা হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে অমিশ্র। মিশ্র হচ্ছে কি, যখন হচ্ছে আমাদের দুইটা আশ্রয় বাক্য সম্বন্ধের দিক থেকে ভিন্ন হবে, তখন সেটা মিশ্র। আর যখন দুইটা আশ্রয় বাক্য সম্বন্ধের দিক থেকে একই হবে, কোনো মিশ্রণ হবে না, তখন সেটা হচ্ছে অমিশ্র। এখন বলছি যে ভাই নিরপেক্ষ পদ তার সমস্যা নাই, এগুলো হচ্ছে তোমাদের বইতে এক নাম দেয়, আমি যেটা পড়াচ্ছি সেটাই পড়ো। 6 অধ্যায় খুবই সহজ, ঠিক আছে, এত কঠিন না। 6 অধ্যায় যা পড়াইছি, আবর্তন পড়ালাম, এখন প্রতিবর্তন, সহজ লাগছে না কঠিন লাগছে ভাই? অনেকে এখন আগে পড়েই নাই, কিন্তু এখন পড়ে তো বুঝতেছে, সে পারতেছে। বিষয়টা দেখো, মানে তুমি জাস্ট মনোযোগ দিলে পারবা, 2টা সিকিউ পারবো। তুমি সহানুমানটা পড়াই, এখান থেকে আরেকটা সিকিউ চলে আসবে, বাট সহানুমানের সিকিউটা একটু জটিল। তো চেষ্টা করবা যদি তোমার 3, 4, 5 এই অধ্যায়গুলো থেকে তোমার যদি হয়ে যায় এবং আবর্তন প্রতিবর্তন থেকে সৃজনশীল 7টা কভার হয়ে যায়, তো সহানুমানের সিকিউটা লেখার দরকার নাই। কারণ সহানুমানের 7 অধ্যায়ে পড়াবো, তো কালকে 7 অধ্যায় পড়বো, 7 অধ্যায় অনেক ইজি। তো সহানুমানের সিকিউটা না লিখলেও পারবা, কারণ সহানুমানের সিকিউ একটু ধরা কঠিন। আমি পড়াবো এখনই মানে অনুপবর্তীগুলো, বাট এটা একটু ধরতে গেলে একটু বেশি আইকিউ খাটানো লাগবে। তো তার আগে আসি যে আমরা বললাম সহানুমান 3টা পদ থাকে, একটা হচ্ছে প্রধান পদ, আর একটা হচ্ছে অপ্রধান পদ, আর একটা হচ্ছে
মধ্যপদ, ঠিক আছে। প্রধান পদ হচ্ছে সাধ্যপদ, অপ্রধান পদ হচ্ছে পক্ষপদ, আর মধ্যপদকে বলা হয় হেতুপদ। এখন বলছি প্রধান পদ কাকে বলে, জাস্ট মনে রাখবা আমাদের সহানুমানের 3টা যুক্ত বাক্য থাকে, আমি বলছি একটা হচ্ছে 2টা আশ্রয় বাক্য থাকবে, আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। এখন বলছি প্রধান পদের সংজ্ঞা সহানুমানের সিদ্ধান্তের, মানে নিরপেক্ষ সহানুমান কেন বলছি, কারণ ওর থেকে কোনো জট ঝামেলা নাই। দেখো পরীক্ষায় বা মনে করো নির্বাচন দাঁড়াইছি, আমি আওয়ামী লীগ থেকে দাঁড়াইছি, মায়েরও না কেউ আবার, আর একজন বিএনপি থেকে দাঁড়াইছে, আর একজন এনসিপিতে দাঁড়াইছে, জামাতে ইসলামে দাঁড়াইছে, ইসলামী আন্দোলন থেকে দাঁড়াইছে। কিন্তু এখানে হচ্ছে মনে করো মানুষজন মানে এক এক দলের মানে সবারই সমস্যা থাকে। মনে করো আমি দাঁড়াইছি, একজন আরেকজন দাঁড়াইছে, সেটা হলো নিরপেক্ষ, মানে কোনো দল করে না, সাধারণ মানে স্বতন্ত্র প্রার্থী। অনেক মানুষ কিন্তু স্বতন্ত্র প্রার্থীকে বেশি ভোট দেয়, কারণ সে নির্ভেজাল। নিরপেক্ষ মানে হচ্ছে মানে আবার যখন পরীক্ষায় মনে করো মানে এক্সাম হল বা ক্লাসরুমগুলোতে স্যাররা কী করে, মানে যেগুলো সাধারণ তাকে নিয়েই কিন্তু উদাহরণ দেয়। এই জন্য নিরপেক্ষ মানে হচ্ছে যার কোনো শর্ত মানা লাগে না, ঠিকঠাক সে। এখন যেটা বলতে চাচ্ছি যে নিরপেক্ষ সহানুমানের যে সিদ্ধান্তের বিধেয় থাকবে, মানে আমরা জানি সহানুমানে 2টা আশ্রবাক্য থাকবে এবং একটা সিদ্ধান্ত। তো নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের যে বিধেয় পদ থাকবে, ওই সিদ্ধান্তের বিধেয় পদকেই বলা হবে হচ্ছে প্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের যে বিধেয় পদ থাকবে, সিদ্ধান্ত বাক্যের বিধেয় পদকে বলবে প্রধান পদ, আর সিদ্ধান্ত বাক্যের আশ্রবাক্যকে সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য পদকে বলবে হচ্ছে অপ্রধান পদ। তাহলে অপ্রধান পদ কাকে বলবে, সিদ্ধান্তের আমার বিধেয় পদকে, উদ্দেশ্য পদ সরি, সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে আমার অপ্রধান পদ, আর প্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের বিধেয়। আর মধ্যপদটা কি, মধ্যপদ হচ্ছে সাধারণ পদ। মধ্যপদটা কি সাধারণ পদ, মানে হচ্ছে 2টা আশ্রয় বাক্যে সাধারণ থাকবে, আশ্রয় বাক্যে উপস্থিত থাকবে, 2টা আশ্রয় বাক্যে সাধারণ থাকবে। 2টা আশ্রয় বাক্য যে পদটা হচ্ছে সাধারণ বা বর্তমান থাকবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মধ্যপদ। এখন দেখো আমরা বইয়ের উদাহরণটা পরে দেখবো, আগে আমি জাস্ট এই সংজ্ঞাগুলো আবার দেখাই তোমাদের। যে বললাম নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে, নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পদকে অপ্রধান পদ বলে। আবার বলছি নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয় বাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্ত থাকবে না, যে পদটা উভয় আশ্রয় বাক্য থাকবে কিন্তু সিদ্ধান্ত থাকবে না, সেটা হচ্ছে মধ্যপদ। এখন উদাহরণটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝবা যে এখানে বলছে কোনো জ্ঞানী মানুষ, এই কোনো জ্ঞানী মানুষ নয় পরশ্রীকাতর। কিছু শিক্ষিত মানুষ হয় পরশ্রীকাতর, অতএব কিছু শিক্ষিত মানুষ হয় জ্ঞানী মানুষ। এই যে আমরা বলছি এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে। এই সিদ্ধান্ত বাক্যের এই জ্ঞানী মানুষ এটা হচ্ছে প্রধান পদ, ঠিক আছে। আর আমরা বলছি যে অপ্রধান পদ হচ্ছে সিদ্ধান্তে যে কিছু শিক্ষিত মানুষ, এটা হচ্ছে আমাদের অপ্রধান পদ। এখানে বলছে দেখো প্রধান পদ জ্ঞানী মানুষ আর অপ্রধান পদ হচ্ছে শিক্ষিত মানুষ। আর এই যে আমাদের এই দেখো 2টা পদেই এমন, এই যে এই পরশ্রীকাতর এবং পরশ্রীকাতর 2টা আশ্রবাক্যেই বর্তমান আছে, 2টা আশ্রবাক্যে এই ওয়ার্ডটাই 2টা আশ্রবাক্যে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের মধ্যপদ। বুঝতে পারছো? বলো তো যারা ক্লাসে আসো, যে মহান মনীষীরা আমার ক্লাসে আসো এখন, তারা বুঝতে পারছো কিনা যে কোনটা কি হবে? একটু বলো তো ভাইয়া যে এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা একটু বলো যে এটা মনে থাকবে কিনা। আশা করি মনে থাকবে, বাদ দাও, তোমরা পারবা, তোমার সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার। এখন তারপরে আসি, এখন বলছে দেখো সহানুমানের ক্ষেত্রে আমাদের আরো 3টা জিনিস মনে রাখতে হবে, যে প্রধান আশ্রবাক্য আর অপ্রধান আশ্রবাক্য। মানে প্রধান পদ যে আশ্রবাক্য থাকবে, মানে প্রধান পদটা যে আশ্রবাক্যে মনে থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্রবাক্য, আর প্রধান পদটা যে আশ্রবাক্যে অপ্রধান পদটা যে আশ্রবাক্য থাকবে সেটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য। মানে এক কথা দেখো আমার এখানে মানে প্রধান আশ্রবাক্য কোনটা, এই যে দেখো জ্ঞানী মানুষ, এটা কিন্তু আমার প্রধান আশ্রয় প্রথম আশ্রবাক্যে আছে, মানে প্রথম আশ্রবাক্যটা আছে। আর এই যে শিক্ষিত মানুষ, এটা অপ্রধান আশ্রবাক্য, এই শিক্ষিত মানুষটা কিন্তু আমার এখানে আছে, মানে অপ্রধান পদটা হচ্ছে আমার অপ্রধান আশ্রবাক্য থাকবে। তো অপ্রধান পদটা যে আশ্রবাক্য থাকবে সেটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য, আর প্রধান পদটা যে আশ্রবাক্য ছিল সেটা হচ্ছে প্রধান আশ্রবাক্য। তাহলে প্রথমটা প্রধান আশ্রবাক্য, পরেরটা অপ্রধান আশ্রবাক্য, সিম্পল। আর শেষেরটা হচ্ছে ওকে। ঠিক আছে, তাহলে আমি পরে যাই। এখন সহানুমানের আমাদের 11টা নিয়ম আছে। ফ্যাক্ট হচ্ছে 11টা নিয়ম মুখস্থ করে 11টা নিয়মের অনুভূতি মনে রাখতে হবে। বাচ্চা কাচ্চা সেকেন্ড পেপারের প্রথম যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়মই মনে রাখতে পারে না, যৌক্তিক বিভাগের 6টা নিয়মই মনে রাখতে পারে না, তার অনুভূতি তো আরও কঠিন লাগে। আর সেখানে হচ্ছে এখানে 11টা নিয়ম এবং হচ্ছে অনেকগুলো অনুভূতি আছে। তো আমি সবগুলো দেখাই দিব, তোমরা একটু জাস্ট দেখো যে বুঝতে পারতেছো কিনা। তো এখন ফার্স্ট নিয়ম বলতেছে যে
সহানুমানে সবসময় আমাদের কি থাকবে, এই যে নিয়ম 1, সহানুমানে বৈধ সবসময় 3টা পদ থাকবে, এর কম বেশি নয়। তো সহানুমানে সবসময় বলছে আমাদের 3টা পদ ইউজ করতে হবে। এই 3টা পদের বেশি পদ ইউজ করলে আমার হচ্ছে অনুপপত্তি ঘটবে। এক কথায় যুক্তিবিদ্যায় কোনো নিয়মের লঙ্ঘনকে বলা হচ্ছে অনুপপত্তি, যুক্তিবিদ্যায় কোনো নিয়মের লঙ্ঘনকে বলা হচ্ছে অনুপপত্তি। সুতরাং এখানে যদি নিয়ম না মানে তাহলে হচ্ছে আমার অনুপপত্তি ঘটবে, ডিরেক্ট হিসাব। নিয়ম না মানলে আমার হচ্ছে অনুপপত্তি ঘটবে। তো আমরা বলছি সহানুমানে কোনো নিয়ম লঙ্ঘনকে অনুপপত্তি বলে, মানে যে কথায় যুক্তিবিদ্যায় কোনো নিয়মের লঙ্ঘনকে বলবে হচ্ছে অনুপপত্তি। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমটা বলছে আমার হচ্ছে 3টা পদ থাকবে, 3টা পদের বেশি পদ থাকবে না। তো 3টা পদের বেশি পদ থাকলে আমার হচ্ছে 2টা অনুপপত্তি ঘটবে। 1 নম্বর নিয়মে 2টা অনুপপত্তি আছে, একটা হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি আর হচ্ছে দ্ব্যর্থক অনুপপত্তি। চতুষ্পদী অনুপপত্তি কি, সহানুমানে তোমার নিয়ম অন্তত পড়তে হবে প্লাস নিয়মের অনুপপত্তিও পড়তে হবে, এর পরে আর নাই। আমি সেটাই পড়াবো ততক্ষণ স্যার, আমার মাথায় সেট আছে তোমাদের সিলেবাস কতটুকু, সুতরাং প্যারা নাই স্যার, চিল। তো প্রথম নিয়ম না মানলে 2টা অনুপপত্তি চতুষ্পদী, মনে করো আমাদের নিয়ম 1 বলছে, নিয়মটা মনে রাখলেই তাহলে নিয়মের অনুপপত্তি মনে থাকবে। তো বলছে এখানে 3টা পদ ইউজ করতে হবে, 3টা পদের বেশি পদ ইউজ করলে আমার চতুষ্পদী অনুপপত্তি ঘটতেছে। তো এখানে 3টা পদের বেশি পদ, মনে করো 4টা পদ ইউজ করছে, তাহলে আমার চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। আর দ্ব্যর্থক অনুপপত্তি কখন ঘটবে, যখন একটা পদ 2 অর্থে ব্যবহৃত হবে। কোনো একটি পদ যদি 2 অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা দ্ব্যর্থক অনুপপত্তি। এখন চতুষ্পদী অনুপপত্তির এই সংজ্ঞাগুলো মনে রাখবা, যেমন পরীক্ষায় এই খ দাগে বা ক দাগে এই সংজ্ঞাগুলো আসবে। তোমাকে বলবো যে এই সংজ্ঞা এটা কাকে বলে, এটা কাকে বলে, ঠিক আছে। তো বলছে কোনো সহানুমানে 3টি পদের বেশি পদ ইউজ করলে যে অনুপপত্তি ঘটবে সেটা হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি। চতুষ্পদী অনুপপত্তি 3টে পদের স্থানে 4টি পদ ব্যবহার করা হয়। এখন খেয়াল করো এইটা যে এই যে মানুষ এমন যারা মুরগি খায়, মুরগি হয় এমন যারা কেঁচো খায়, অর্থাৎ মানুষ হয় এমন যারা মুরগি খায়। দেখো এখানে পদ 4টা আমি দেখা দিচ্ছি, অনেকে বলবো যে ভাই এখানে পদ তো 3টাই, বাট এখানে পদ 4টা স্যার। পদ 4টা কি কি, এই মানুষ একটা পদ, সরি এটা আমাদের যুক্তিবিদ্যা না, আমাদের এই 3টাই, কারণ এটা হচ্ছে একটা আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তার মধ্যে বলছে মানুষ এটা একটা পদ, উদ্দেশ্য পদ। এমন যারা মুরগি খায় এটা বিধেয় পদ, এটা আর একটা পদ, 2টা পদ। মুরগি এটা আর একটা পদ। এমন যারা কেঁচো খায় এটাও নতুন করে একটা পদ, মোট 4টা পদ আসছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো এরকম 4টা পদ। আর মানুষ দেখো এখানে আগে আর আসছে, সুতরাং এটা পদ আগে ইউজ করছি আমরা। এমন যারা কেঁচো খায় এটা তো এখানে আসেই, তার মানে হচ্ছে আমাদের এই 3টা পদের বেশি পদ ইউজ করছে। তো 3টা পদের বেশি পদ আসলে আমার জি স্যার এটাই আসলে, আমি তো সেটাই বলছি। আমি তোমাদেরকে অপমান করতেছি তোমার মনে হচ্ছে, আমি কাউকে অপমান করছি আমি জানি। তো এই জন্য তো সবাই যদি বুঝতো জানতো তাহলে তো আমি এমসিকিউ ক্লাস নিতাম, কিন্তু আমি কি করতেছি, আমি তোমাদের কিন্তু সিকিউ ক্লাস নিচ্ছি, মানে সিকিউ নিচ্ছি প্লাস হচ্ছে আমি মানে পুরো টপিক সবটাই পড়াচ্ছি। তো আমার তো আমি জানি সবার বিষয়টা, যার কারণে নিচ্ছি ভাইয়া, তুমি প্যারা নিও না তোমরা। তো যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই 4টা পদ ইউজ করছে, 4টা পদ ইউজ করলে আমাদের চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। এরপরে বললাম হচ্ছে দ্ব্যর্থক অনুপপত্তি কখন ঘটবে, যখন 3টি পদ ব্যবহারের কথা বলা হয়েছে তা অর্থগত দিক থেকে প্রযোজ্য, অর্থাৎ সহানুমানের নিয়ম ভঙ্গ করে যদি সহানুমানের 3টি পদের কোনো একটা পদ, 3টি পদের কোনো একটি পদ যদি আমার 2 অর্থে ব্যবহার করা হয়, 3টি পদের কোনো একটি পদ যদি আমার 2 অর্থে ব্যবহার করা হয় তাহলে সেটা দ্ব্যর্থক অনুপপত্তি। দ্ব্যর্থক অনুপপত্তি 3 প্রকার। যদি মনে করো প্রধান পদটা 2 অর্থে ব্যবহৃত হয় তাহলে দ্ব্যর্থক প্রধান পদ অনুপপত্তি, যদি অপ্রধান পদটা 2 অর্থে ব্যবহৃত হয় তাহলে দ্ব্যর্থক অপ্রধান পদ, আর মধ্যপদ যদি 2 অর্থে ব্যবহার আসে তাহলে দ্ব্যর্থক মধ্যপদজনিত অনুপপত্তি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো যে কুল হয় এক প্রকার ফল, আর বংশ নয় এক প্রকার কুল, আর বংশ নয় কুল। বংশ একটা কুল আর কুল হচ্ছে ফল, 2টা কথা বলছে। আবার আসছো নদীর তীর এক প্রকার ক্ষেপণাস্ত্র, নদীর কুল নয় এক প্রকার ক্ষেপণাস্ত্র, নদীর কুল নয় এক প্রকার তীর। মানে তীর হচ্ছে নদীর কুল, আবার ক্ষেপণাস্ত্র একটা তীর মানে ধনুক। ঠিক আছে, তাহলে 2 অর্থে ব্যবহার হচ্ছে একটা পদ। যখন সেটা প্রধান পদের ক্ষেত্রে হবে তখন সেটা স্কিপ করবে, এটা আমি পড়াবো না, বাট জাস্ট ধরাই দিচ্ছি যে এমসিকিউ আসলেই পারা যায়। ঠিক আছে, এখন তারপরে আসো, তারপর হচ্ছে আমার 2 নাম্বার নিয়মে আসতে হবে। নিয়ম 2 আমাদের বলছে কি, প্রত্যেক সহানুমানে 3টি যুক্তিবাক্য থাকবে, এটা কোনো অনুভূতি নাই, মানে 3টা যুক্তিবাক্য থাকবে, এটা মনে রাখবা। 3টা যাতে জানি আমরা। সহানুমানে মধ্যপদকে একবার ব্যাপ্য হতে হবে, মানে মধ্য যে পদ, মধ্যপদ তো আমরা চিনি 2টা আশ্রয় বাক্যের যে পদ সাধারণ পদ সেটা মধ্যপদ। তো ওই মধ্যপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, মানে একবার ব্যাপ্যতার নিয়ম মানতে হবে। যদি না মানে তাহলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। অনুপপত্তির নাম হচ্ছে কি অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। দেখো সকল কবি হন কল্পনা বিলাসী, এটা হচ্ছে এ বাক্য, এস। তা হচ্ছে কিছু দার্শনিক হন কল্পনা বিলাসী, এটা হচ্ছে আই।
আইএন, তাহলে অবশ্যই এখানে মধ্যপদ একবার ব্যাপ্য হয় নাই। কল্পনা বিলাসী কিন্তু দেখো মানে একবার ব্যাপ্য হয়েছে, একবার ব্যাপ্য হয় নাই। এখানে এখানে ইয়ে যুক্তি বাক্য, তার মানে এই বিধেয় পদ ইয়ে যুক্তি বাক্যের ব্যাপ্য না, আর এটা যেহেতু আই যুক্তি বাক্য, সুতরাং এটাও এটা আইএন দুইটা অব্যাপ্য, সুতরাং এই মধ্যপদ একবার ব্যাপ্য হয় নাই, যার কারণে এটা হবে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি, 3 নাম্বার নিয়মের অনুপপত্তি। দেখো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, যারা এখন বুঝতেছো না ভাই এটা হচ্ছে কালকে আপলোড করব, মানে হচ্ছে তোমাদের ইউটিউবে, তখন দেখতে পারবা, আর না হলে পেজে তো থাকবেই ক্লাসটা, তখন আবার দেখে নিও, বাট সমস্যা রেখো না পরীক্ষায়। নিয়ম 4 বলছে যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য না এমন পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, মানে আশ্রবাক্যে যে 3 নাম্বার নিয়ম বলছে যে মধ্যপদ যদি ব্যাপ্য না হয় তাহলে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, আর 4 বলছে যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে ব্যাপ্য হতেই পারবে না। 5 নাম্বারটা দেখি, এই যে দুটি আশ্রবাক্য যদি অর্থক থাকে তাহলে সিদ্ধান্ত বৈধ আসবে না। মনে করো তোমার দুইটা বন্ধুই নেগেটিভ, তুমি আসলে কখনো পজিটিভ ওয়েতে যেতে পারবে না। এখানে বলছে দুইটা আশ্রবাক্য যদি অর্থক হয় তাহলে এ থেকে কখনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না, দুইটা আশ্রবাক্য অর্থক হলে তা থেকে কখনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। এরপর হচ্ছে আমরা তোমার নিয়মগুলো দেখা যাচ্ছে জাস্ট। 7 হচ্ছে সমানুমানে উভয় আশ্রবাক্য সদর্থক হলে তা থেকে আমাদের কি হবে, সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, মানে দুইটা আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, ঠিক আছে। নিয়ম 9 বলছে সমানুমানে আশ্রবাক্যগুলো একটা বিশেষ বাক্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে, মানে যে কোনো একটা আশ্রবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হতে হবে। নিয়ম 10 বলছে সমানুমানের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রবাক্য অর্থক হলে বৈধ সিদ্ধান্ত আসবে না, মানে প্রথম যে প্রধান আশ্রবাক্য সেটা যদি বিশেষ এবং আর একটা বাক্য যদি অর্থক হয় তাহলে তার থেকেও আমাদের কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। ওকে, এখন আমরা জাস্ট দেখবো এখানে কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক, খুবই সহজে খুবই মানে কম সময়ে করব, কারণ হচ্ছে তোমরা ক্লাসেও মানুষ কমে আসছো ধীরে ধীরে, তো বেশি সময় না নিই। এখানে বলছে অমাধ্য অনুমান কয়টি যুক্তিবাক্য থাকে, দুইটা যুক্তিবাক্য থাকে। অমাধ্য অনুমান কাকে বলে, আমরা বলছি একটি মাত্র আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলে সেটা হচ্ছে অমাধ্য অনুমান। আবর্তন হচ্ছে কি, মানে গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য বিধেয়ের সিদ্ধান্ত স্থান ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করা হয়। ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন হচ্ছে আমাদের আবর্তন। আবর্তনের নিয়ম 4টা। সরল আবর্তন কি, আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, সেটাই সরল আবর্তন। আবর্তন কত প্রকার, আবর্তন হচ্ছে 2 প্রকার, সরল আর অসরল। আবর্তনের সিদ্ধান্ত কি বলে, আবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত, আর আবর্তনের আশ্রবাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়। আর আবর্তনের কয়টি নিয়ম আছে, আবর্তনের 4টা নিয়ম আছে। আর হচ্ছে আবর্তনের আশ্রবাক্যকে বলছে আবর্তনীয়। অসরল আবর্তন কাকে বলে, মানে যেটাতে হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন থাকবে, সেটা হচ্ছে অসরল আবর্তন। যুক্তিবাক্যে আবর্তিত কি হবে, মানে ই যুক্তিবাক্যে আবর্তন, ই আমাদের কিন্তু ই যুক্তিবাক্যে আবর্তন ই যুক্তিবাক্যই থাকবে। তারপর হচ্ছে প্রতিবর্তনের আশ্রবাক্যকে বলে প্রতিবর্তনীয়। প্রতিবর্তন কাকে বলে, আমরা বলছি আশ্রবাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করা হয় এবং সিদ্ধান্তের মানে আমাদের হচ্ছে উদ্দেশ্যের আশ্রবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করা হয়। দেন প্রতিবর্তন সিদ্ধান্ত প্রতিবর্তিত। সহানুমান কাকে বলে, বলছি দুটি আশ্রবাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্কের ভিত্তিতে যখন সিদ্ধান্ত অনুমিত হবে। সিদ্ধান্তের বিধেয়কে কি বলা হয়, প্রধান পদ। প্রধান পদ কি, সিদ্ধান্তের বিধেয় পদকে। তারপর হচ্ছে সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হচ্ছে অপ্রধান পদ। সহানুমানের 3টা পদ থাকে। মধ্যপদ কাকে বলে, বললাম যে পদটা দুটা আশ্রবাক্যে থাকবে সহানুমানের কিন্তু সিদ্ধান্তে থাকবে না, সেটা হচ্ছে আমাদের মধ্যপদ। এখন অনুধাবনমূলক দেখবো আবর্তন একটা মধ্যম অনুমান, এটা আমরা খুব সহজে পারবো। ও যুক্তিবাক্যের বৈধ আবর্তন হয় না কেন, কেন এটা আবার দেখো, এটা হচ্ছে আবর্তনের যে আশ্রবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করতে হয়, কিন্তু আর ও যুক্তিবাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কারণ এটা নিয়ম মানে না। আবর্তনের ক্ষেত্রে ব্যাপ্যতার নিয়ম না মানার কারণে আসলে ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব হয় না। ঠিক আছে, পারবা আশা করি। এখন সিকিউতে আসি। সিকিউ আমরা প্রথমটা দেখি একটু, প্রথমটা রাজশাহী বোর্ড 2024-এর। আমি জাস্ট ডিরেক্টলি বলে দেবো, আমি আর ক্লাসটার 10 মিনিট নিব, আর বেশি না, ঠিক আছে? 10 মিনিট মতো ক্লোজ করব, আমি চাচ্ছি না আর ক্লাসটা নিতে, আমি নিজেও আর পারতেছি না। ওকে, বলছে হচ্ছে কিছু আম হয় টক কি, সুতরাং আচ্ছা এইটা একটু ভালো করে করাই, তাহলে আর না করলে চলবে। কিছু আম হয় টক, যেহেতু বলে দিচ্ছে আই বাক্য, সুতরাং কিছু টক হয় আম। দেখো টক এখানে চলে গেছে, আম এখানে চলে গেছে, এটা একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছে ভাই একদম আবর্তন, কারণ আমরা জানি এ যুক্তিবাক্যে আবর্তন, আই যুক্তিবাক্যে আবর্তন, আই যুক্তিবাক্যে আসে, মানে চোখ বুঝে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে প্রতিবর্তন, এটা পাগলে পারবে। আর লাগতেছে এটা বলো তো, এটা বুঝতে পারছো যে আবর্তন আর পরিবর্তন, তা এটা কি বুঝতে পারছো এটা বলো তো? যারা ক্লাসে আসো দয়া করে বলো যে স্যার বুঝতে পারছি, না হলে বুঝাই দিব। তোমাদের এখন টোটালি অফিসে কেউ নাই, আমি নিজেই ক্লাসটা নিচ্ছি, আমার নিজেই তালা মেরে চলে যেতে হবে। একটু ফাস্ট বলো, তাহলে হচ্ছে আমি ফাস্ট আমি নিজেও বাসায় যাব।
ওকে, তাহলে তাহলে এটা আবর্তন প্রতিবর্তন আমরা জাস্ট নিয়ম মানলে হচ্ছে। তাহলে বুঝছি এরা কোন ধরনের অমাধ্যম অনুমান। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা আবর্তন, আর ওটা হচ্ছে 1 ও 2 এর মধ্যে অমাধ্যম অনুমানের নিয়মাবলী। জাস্ট নিয়ম বর্ণনা করতে হবে এবং নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিয়ে, ঠিক আছে? ওকে স্যার, বুঝবেন আশা করি আপনারা, কারণ আপনারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পারবেন এগুলা। ওকে, আমি হচ্ছে এরপরে এই 2টা কোশ্চেন দেখাবো। এই 3-4 করব, তারপরে আমাদের বিদায় ঘন্টা বেজে যাবে, ঠিক আছে? ভাই আমার খাতা যে সিরিয়ালে নম্বরটি থাকে সেটি শিক্ষক ভুল করে তুলে নেই, কিন্তু খাতায় আমিও সই করেছি, শিক্ষকও সই করছে, এখন কি কোনো সমস্যা হবে? মানে খাতায় যে সিরিয়াল নম্বরটি থাকে এটা সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এটা করে আমি বিদায় নিব, বেশি লাগছে। হ্যাঁ, সকল দার্শনিক হন মেধাবী, সুতরাং সকল মেধাবী মানুষ হন দার্শনিক। এটা হচ্ছে কি বলতো, এটা তোমরা বলবা কি, আমি বলবো না। দৃশ্যকল্প 1 কি বলো একটু? দৃশ্যকল্প 2, সকল বক হয় সাদা, সুতরাং কিছু পাখি হয় বক। আচ্ছা, দেখছো যে কথা বলছিলাম সেটা, এটা দেখলে বুঝবা এটা কি হয়েছে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, সহজ আর সহজ। রেশমি আসছেন স্যার, এর 3 দাগের অ্যান্সারটা কোন? তারপর 4 দাগ, 4 দাগ হচ্ছে দৃশ্যকল্প 1, সকল সৈনিক হয় সাহসী, অতএব সাহসী ব্যক্তি হয় সৈনিক। এখানে আসছে, এখানে গেছে, বলো এটা কি? খুবই পানির মতো জিনিস। তারপর হচ্ছে সকল কবি হয় সৃজনশীল, সকল লেখক হয় সৃজনশীল, অতএব সকল লেখক হয় কবি। ঠিক আছে, খুবই পানির মতো কোশ্চেন এটা, কিন্তু এটা 1 নম্বরে কোন ধরনের অনুভূতি ঘটছে? হুম, 1 নাম্বার কে বলতে পারবা? এই 3 এবং 4 এর অ্যান্সার করলে চলে যাবো আমি, গ আর ঘ। তারা বিদায়, এবং কাল দেখাবো না আজকের মতো, কালকে দেখাবো। স্যার খুঁজে পাবেন না কেন? লিঙ্ক তো দিছি স্যার, খুঁজে কেন পান না? পেজে আসলে তো খুঁজে পাওয়া যায় স্যার। ও আল্লাহ, তোমাদের শাকিল ভাই প্রচুর গান পারে, আমি তো গান পারতাম না। আমাকে তুমি, যেহেতু আমি পড়াশোনা করি অপরাধ বিজ্ঞান নিয়ে, তুমি আমার কোনো কেস স্টাডির কথা বলতে পারো। আমি বাংলাদেশের অপরাধ বিজ্ঞানে অনেক সেক্টর নিয়ে পড়াশোনা করি, বিদেশের অপরাধ বিজ্ঞান নিয়েও, যেহেতু ক্রিমিনোলজিতে পড়ি আমি, তো আমার এই সেক্টর সম্পর্কে ধারণা বেশি। আমি গান টান পারি না ভাই, কারণ আমার মনে এতটা দুঃখ নাই, আর আমি দুঃখ পাইলেও সেটা নিজের ভেতরে রাখতে পছন্দ করি। তার মানে এই নয় যে আমি প্রচুর সুখে আছি, দুঃখেও আছি এমনটা না, মধ্যপন্থায় আছি। তো গান আসলে যাদের কণ্ঠ ভালো বা প্র্যাকটিস করে তারা ভালো পারে। শাকিল অনেক ভালো গান গায়, শাকিল আমার ব্যাচমেট, তো মানে আমরা একই সালে পরীক্ষা দিছি, ইন্টার। তো আমি গান টান পারি না ভাই। ধন্যবাদ তারেক, অ্যাপ্রিসিয়েশনটা করছো, ভালো লাগছে। হ্যাঁ, আমার 26-এর স্টুডেন্ট অনেক ভালো, ওরা অ্যাডভান্স 25-এর সাথে ক্লাস করে ফেলতেছে। ওকে স্যার, আপনারা অ্যান্সারও করেন স্যার। আমাদের সারা সারা বলছে হচ্ছে ভাইয়া আস। আমাদের হচ্ছে ইশরাত বলছে ভাইয়া আপনি সিলেটে আসেন, আপনাকে ট্রিট দেবো, ঘোরাবো। ঠিক আছে, সিলেটে গেলে ইশরাত হচ্ছে আমাকে মানে ঘোরাবে আর কি, মানে ট্রিট দিবে। বিয়ে শাদী করি তো ভাবিকে নিয়ে যাবেন। স্যার অ্যান্সারটা করেন, আমি বাসায় যাই, আর বাসায় যেতে হবে। আমি চট্টগ্রাম ভাষা বলতে গেলে আমার হচ্ছে নোয়াখালী চলে আসে। মানে হচ্ছে চট্টগ্রামে আসি 4 বছর হচ্ছে, 4 বছরে পড়ছে, বাট আমি চট্টগ্রাম ভাষা এখনো শিখতে পারি নাই। বাট কিন্তু বলতে গেলেই কুমিল মানে নোয়াখালী চলে আসে।
আচ্ছা, অনেকে বলছে অবৈধ ভাই অ্যাডমিশন নেওয়ার জন্য কত পয়েন্ট লাগবে? বি ইউনিটে বি ইউনিটে অ্যাডমিশন নিতে গেলে হচ্ছে পয়েন্ট লাগবে তোমার, তুমি দুইটাতে হচ্ছে কমপক্ষে 8 রাখো, নাহলে তোমার জিপিএর মার্কস কমে যাবে। তুমি 8 রাখার চেষ্টা করো। যদি তোমার এএসসিতে কোনো রকম 3.5 না থাকে তুমি পরীক্ষা দিতে পারবে না, কোথাও ফর্ম তুলতে পারবে না। কমপক্ষে ওটাতে যদি 4 থাকে এটাতে 5 পাওয়ার চেষ্টা করো না, একটু একটু চেষ্টা করো। আর না হলে 4 রাখো, এনাফ, তুমি ফর্ম তুলতে পারো সব ভার্সিটির। ভাই আচ্ছা, আমাদের মাহে মহিন একটা কথা বলছে যে আচ্ছা ওকে, আর আমি কিছু পারি না ভাই, আমার দ্বারা কী হবে? দোয়া করো যেন একটা চাকরি পেয়ে যায় ভালোভাবে, কারণ আমারও পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে বছর, তো চাকরিও একটা পেতে হবে। আর কতদিনই হবে, ওইটাই দোয়া করো, ঠিক আছে? গান টান পারি না, একটা চাকরি তো পেতে হবে। আল্লাহ। চট্টগ্রাম ভাষা ভাই কষ্ট, হ্যাঁ আসলে চট্টগ্রাম ভাষা অনেক কষ্ট। চট্টগ্রাম ভাষা কষ্ট না, ইন্টারেস্টিং, আমার অনেক মজা লাগে চট্টগ্রাম ভাষা, মানে অ্যাটলিস্ট বলতে। যাই হোক, আমি এখানে চলে আসি, গল্প হয়ে যাচ্ছে, কেননা ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে, গল্প বলা যাবে না এখন এখান থেকে। তো আমি বলছিলাম যে এখানে কি হয়েছে দেখো, এখানে বলছে হচ্ছে একটা সকল দার্শনিক হয় মেধাবী, সুতরাং সকল মেধাবী মানুষ হয় দার্শনিক, দুইটা হচ্ছে এ বাক্যে আসছে। সুতরাং এ থেকে এ করলে আমাদের কি হবে, আসলে আবর্তন ঘটবে, এটা কখনোই সম্ভব না। তো এখানে আবর্তন নির্দিষ্ট হয়েছে তার প্রকৃতি, বলছে এ সকল দার্শনিক হয় মেধাবী, সকল মেধাবী মানুষ হয় দার্শনিক। তো যার কারণে এটাতে আমাদের কিন্তু কি হয়েছে, আমাদের এখানে আবর্তন নির্দেশিত হয়েছে। কোন প্রকারের আবর্তন হয়েছে? সকল দার্শনিক হন মেধাবী, সুতরাং সকল মেধাবী হন দার্শনিক, এটা এ থেকে হয়েছে। এবং এটা হচ্ছে অবৈধ সরলীকরণ হয়েছে, ঠিক আছে? অবৈধ সরলীকরণ মানে আবর্তনের নিয়ম মানা না, এখানে এইভাবে লিখতে হবে আর কি। দৃশ্যকল্প 1 ও 2 এর নির্দেশিত আবর্তন কি ধরনের পার্থক্য বিদ্যমান? দৃশ্যকল্প 1 হচ্ছে তুমি বলতে পারো যে ওটা অবৈধ সরলীকরণ বা সরল আবর্তন করার চেষ্টা করছে, আর এটা হচ্ছে অসরল আবর্তন, কারণ এ থেকে পারফেক্টলি অ্যান্সার করছে, সুতরাং ওটা অবৈধ। 2 হচ্ছে বৈধ, ঠিক আছে? একটা অবৈধ আর একটা হচ্ছে বৈধ, এই জিনিসটা মনে রাখবা। থ্যাংক ইউ ইশরাত, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে হচ্ছে আমি নেক্সট চট্টগ্রাম বোর্ড 24টা করি। তো এখানে বলতেছে যে সকল দার্শনিক যে সাহসী, তারপরে সকল সাহসী ব্যক্তি হয় সৈনিক। তো এটা কি হচ্ছে, সেম জিনিস এখানে হচ্ছে, সকল কবি হয় সৃজনশীল। এটা হচ্ছে আমাদের কি হয়েছে, আচ্ছা সেম এটাতেও ওই ত্রুটিটা ঘটছে। 1 নম্বরে কোন ধরনের বোধ ঘটছে, সেম এটাতে ভাই এ থেকে এ চলে গেছে। তো এটা হচ্ছে অবৈধ অবৈধ যে সরলীকরণ বা সার্বিকরণের অবৈধ যে আবর্তনটা হয়েছে, অবৈধ অসরল আবর্তন হবে, ঠিক আছে? অবৈধ হচ্ছে সরল আবর্তন হবে, অবৈধ সরল আবর্তন, সেই ত্রুটিটা ঘটছে। দৃশ্যকল্প 2 এর যুক্তির সহানুমানের নিয়মের ভিত্তিতে। দৃশ্যকল্প 2 হচ্ছে আমার সহানুমানের নিয়ম। সহানুমানের কোন নিয়মটা এখানে, হয় হয় এবং হচ্ছে হয়, তাহলে ঠিক আছে। এটা মানে দুটা আশ্রবাক্য সদর্থক হলে 6 কি 7 নাম্বার নিয়মে আছে, এটা 6 কি 7 আমার মনে না এক্স্যাক্টলি, একটু দেখে নিও যে দুইটা আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, সেই নিয়মের কথা বলছে এখানে। থ্যাংক ইউ পাপিয়া। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক কথা বলছেন মহিন, ঠিক আছে স্যার, আপনার কথা ঠিক আছে। তাহলে আরেকটা দেখি, যেহেতু স্যাররা আপনারা আসেন, তাহলে আরেকটা দেখা যায়। আর থাক, বাদ দিই, আজকে ভালো লাগতেছে না। পিডিএফ দিয়ে দেবানি, কারোর কোনো সমস্যা থাকলে বলিও। তো আমি একটু জাস্ট বলি, সপ্তম অধ্যায় আর রাত 9টায় এমসিকিউ পুরো বই। তো কালকে যারা এই অধ্যায় মিস করো, বাট এই অধ্যায়টাকে এই ক্লাসটাকে মিস করিও না, রাত 9টায় আমি পুরো এমসিকিউ আসলে পুরো বইটার মানে জাস্ট, এটা হচ্ছে পরীক্ষার আগের দিন তোমাদের, মানে হচ্ছে পরীক্ষা হচ্ছে 10 তারিখে, আজকে কয় তারিখ, 8 তারিখ, তো কালকে হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখে হচ্ছে
আমি 9 তারিখে হচ্ছে কী করব, 9 তারিখে আমি হচ্ছে পরীক্ষার আগের দিন এমসিকিউ একদম রাত 9টায়, মানে কালকে, এটা হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখ মানে কালকে আর কি। তো কালকে হচ্ছে 9টায় এমসিকিউ পুরো বই নিব, মানে হচ্ছে এখানে জাস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ক্লাস নিব। এই কদিন তো অধ্যায় শেষে বিকালে সপ্তম অধ্যায় পড়াই, কিন্তু এখানেও সিকিউগুলো ক্লাস নিব, মানে সপ্তম অধ্যায় বিকালটা শেষ করব 1-1.5 বা 2 ঘন্টার মধ্যে। দেন হচ্ছে আমি তোমাদের এমসিকিউ ক্লাসটা নিব এখান থেকে, মানে হচ্ছে পুরো বই থেকে, ঠিক আছে। এখন তো কোনো অধ্যায়ের এমসিকিউ আমি ক্লাস নিই নাই, তো কালকে নিব আর কি রাত 9টায়। তো আজকের মতো এখানে ক্লোজ করি, তোমরা বুঝছো আশা করি। যদি তাও কোনো সমস্যা হয় পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, দিয়ে দেওয়া হয়েছে মনে হয়, নাহলে আমি দিয়ে দেবো। যদি তাও সমস্যা থাকে তাও আমাকে একটু জানাবা, বা তোমরা আগের আমার ক্লাসগুলো করা ইউটিউবে আসে আমাদের পড়ালেখা চ্যানেলে, ওখানে দেখলে হবে, পাবা আশা করি, ঠিক আছে। বা তোমরা সার্চ দিতে পারো যে ম্যারাথন ক্লাস, যুক্তিবিদ্যা ম্যারাথন ক্লাস, তো ওখানে হচ্ছে আমার ক্লাসগুলো আছে আগের বছরের, তো সেটাও দেখতে পারো, বা এই আজকের ক্লাসটা দেখতে পারো। অনেকগুলো ক্লাস নিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা। তো আশা করি পরীক্ষা ভালো হবে তোমাদের, ভালো করে পরীক্ষা দিবা, একটা ভালো রেজাল্ট করবা। মানে যুক্তিবিদ্যা আমি পড়ালাম, বাট মনোবিজ্ঞানও আমি পড়াই, বাট মনোবিজ্ঞান ম্যারাথন ক্লাস নিব কেন জানি না ভাই। তো মনোবিজ্ঞান ওই সময় আমার ব্যস্ত থাকবে, আমার পরীক্ষা থাকবে। আমার যেহেতু আগস্টে হচ্ছে ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা, তো আমার জন্য দোয়া করো তোমরা, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জাস্ট আমি যে আজকে পর্যন্ত তোমাদের 1, 2, 1, 3, 4, 5, 6 5টা অধ্যায় পড়াই ফেলছি, আর একটা অধ্যায় আছে সপ্তম অধ্যায়, তো সেটা হচ্ছে আমরা আগামীকাল পড়ালেই তোমাদের বই শেষ। তো ওভারঅল চেষ্টা করছি যুক্তিবিদ্যাটা গোছায় দেওয়ার, যাতে ঠিকঠাকভাবে মানে পরীক্ষাগুলো দিতে পারো। আর ঠিক আছে, ভালো করে পরীক্ষাগুলো দিও, এটাই আর কি। কালকে এই ক্লাসটায় দেখা হবে, যারা পরীক্ষার আগে জাস্ট এই ক্লাসটায় থাকবে এমসিকিউটা, এবং সবাইকে জানিয়ে দিও যে এমসিকিউ ক্লাসটা ওইটা হবে, সবাই একটু ক্লাসটা করে একসাথে, তাহলে আমাদের প্রস্তুতিটা গোছানো হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ, এটা কালকে বলি, আমি বলছি অলরেডি, অনেকবার বলছি, কালকে বলি এটা। আর যদি বলি তো আবার বলি, 1 অধ্যায় থেকে একটা আসতে পারে, 3 অধ্যায় থেকে 2 থেকে 3টা, 4 অধ্যায় থেকে 1 থেকে 2টা, 5 অধ্যায় সেম 1 থেকে 2টা, আর 6 অধ্যায় থেকে একটু বেশি আসবে 2 থেকে 3টা, আবার 7 অধ্যায়ে একটার মতো আসতে পারে, এরকম আর কি। বাট 3 আর 6 বেশি কোশ্চেন আসবে, এবং কোন টপিক থেকে আসবে সেটাও কিন্তু বলে দিছি ক্লাসে। তো দেখা হবে পরীক্ষার হলে তোমরা কীভাবে দাও, তোমাদের কেমন হয় আর কি। ওকে, ঠিক আছে, টাটা।